ভাবে সেখানে কম্পাইলেশন এবং নানা রকম ভাবে এডিটিং এর মাধ্যমে আমাদের মতো করে নিতে হয়েছিল। আমরা জানি 1949 সালের 26শে নভেম্বর আমাদের এই সংবিধান গ্রহণ করা হয়েছিল এবং 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান বলবৎ হয়েছে। দুই একটা কথা সংবিধান নিয়ে, খুবই প্রারম্ভিক কথা, সামান্যই জানা, দুই একটা কথা বলে যে মূল সংবিধানের প্রস্তাবনা যেটা ছিল, ভারতে ছিল সার্বভৌম ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এটা প্রথম ছিল। তারপরে 1976 সালের 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করার পর রাষ্ট্র হিসেবে ভারতের বর্ণনা হলো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মাত্র একবারই সংশোধিত হয়েছে। সার্বভৌম হবার অর্থ আভ্যন্তরীণ ও বিদেশি বিষয়ে ভারতের অন্যের উপর কোনো নির্ভরশীলতা নয়, সম্পূর্ণ স্বাধীন ভারতবর্ষ। ভারতের উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় জনকল্যাণমূলক রাষ্ট্র সংগঠনের প্রয়াসের ফলে সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে। তবে এই শব্দ যুক্ত হওয়ায় ভারতের বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক, দ্যাট ইজ সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, একথা মনে করার কোনো কারণ নেই। ধর্মনিরপেক্ষ হওয়ার অর্থ রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় উপাসনা ও ধর্ম প্রচারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। কাঠামোগত দিক থেকে ভারতের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে সমস্ত নাগরিক সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। প্রজাতন্ত্র রাষ্ট্র হওয়ায় অর্থ ভারতের রাজতন্ত্র নেই এবং উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রপ্রধানের পদ থেকে এখানে লাভ করা যায় না। সর্বোচ্চ ক্ষমতা রয়েছে নাগরিকদের হাতে। জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে যে কোনো নাগরিক রাষ্ট্রপতি থেকে শুরু করে যে কোনো নিম্নতম পদের দাবিদার হতে পারেন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত দুটি মূল নীতি হলো ন্যায়, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্ব। ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। এটি আংশিক নমনীয় এবং আংশিকভাবে অনমনীয় সংসদীয় ব্যবস্থাপনা ও যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, ধর্ম নিরপেক্ষতা, স্বাধীন বিচার ব্যবস্থা, ক্ষমতার উৎসরূপে জনগণ, দুই কক্ষ বিশিষ্ট সংসদ, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, একক নাগরিকত্ব, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক প্রজাতন্ত্র, পঞ্চায়েতি রাজ ইত্যাদি বিষয়ে বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। বর্তমান ভারতের সংবিধানে প্রায় 25টি অংশে 448টি ধারা, অসংখ্য উপধারা এবং 12টি তপশিলি। সংবিধানের দ্বিতীয় অংশে পার্ট বি 5 থেকে 11 নং ধারায় ভারতীয় প্রজাতন্ত্রে নাগরিকত্বের প্রকৃতি বর্ণিত হয়েছে। সর্বশেষে এর বিস্তার প্রচুর। ভারতীয় সংবিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল সংবিধানের 370 নং ধারা। আমরা এটা জানি। সেই ধারা অনুযায়ী জম্মু কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে সেই 370 নম্বর ধারা তুলে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে সংবিধানের কিছু কিছু পরিবর্তনযোগ্য, কিছু কিছু অপরিবর্তনীয়। আমি দুটো সাধারণ প্রারম্ভিক কিছু কথা বললাম। আমি আবার আশা করব যে আজকের আলোচনা সার্থক হবে এবং আমরা কিছু কিছু নতুন দিক
আমরা জানতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। এই মূল পর্বে প্রবেশ করানোর কাজটি করবেন আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাননীয় বিভাগীয় প্রধান ডক্টর সঞ্জিত পাল মহাশয়। আজকের অনুষ্ঠানের আজকের এই ওয়েবিনারের কিনোট অ্যাড্রেস দেওয়ার জন্য আমি ডক্টর সঞ্জিত পাল মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। সঞ্জিত দা। শুভ অপরাহ্ন। কেনই বা এই ওয়েবিনারের আয়োজন করলাম, আমরা কি চাইছি ওয়েবিনার থেকে, আমি এই বিষয়টা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। আজাদি কা অমৃত মহোৎসব হলো ভারতীয়দের জন্য ভারতের স্বাধীনতা আন্দোলন এবং পরবর্তী পর্যায়ে জাতি গঠন প্রক্রিয়া, সেটা উদযাপন করার একটা ভালো সুযোগ। এবং আমরা জানি যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে স্বাধীনতা এবং পরবর্তীকালে প্রায় 3 বছরের প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফল হচ্ছে 1950 সালের সংবিধান কার্যকর হওয়া। এবং আমাদের সংবিধান হচ্ছে একটা সময়ের দলিল, অর্থাৎ একটা বিশেষ আর্থসামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, তাকে মাথায় রেখেই সংবিধান। কিন্তু সময় পাল্টায়, সময়ের সঙ্গে সঙ্গে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়, তার ফলে কিছু সমস্যা চলে আসে। এটা স্বাভাবিকভাবে কিছু সমস্যা চলে আসে। এই যে সমস্যাগুলোর কথা বলছি, সেটা যে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে ছিল না তা কিন্তু না। আমরা দেখেছি যে রাজ্যগুলোর সঙ্গে একটা বিরোধ, অর্থাৎ তুই বড় না মুই বড়, আমরা যদি এইভাবে বলি, যে রাজ্যগুলোকে ছোট করা হচ্ছে বা রাজ্যগুলো স্বাধিকার পাচ্ছে না, প্রকৃত অর্থে আমরা যুক্তরাষ্ট্রের ব্যবস্থা বলবো কিনা, রাজ্যগুলো আর্থিক ক্ষেত্রে যে বঞ্চিত হচ্ছে, এই সমস্ত বিতর্কগুলো ছিলই। বা আমরা যদি সাম্প্রতিককালে আমরা দেখব এই যে মহামারী, সেখানেও আমরা দেখেছি যে মাইগ্রেন্ট ওয়ার্কার্স, তাদের নিয়ে যে বিতর্ক, সেক্ষেত্রে কেন্দ্র রাজ্য দড়ি টানাটানি, এটা তো ছিলই। বা আমরা অতি সম্প্রতি দেখব যেখানে কেন্দ্রীয় কৃত্যক, তাদের যে চাকরি সংক্রান্ত কিছু বিধিনিষেধের পরিবর্তন, সেখানেও দেখেছি যে কেন্দ্র রাজ্য নিয়ে স্বাধিকার নিয়ে একটা প্রশ্ন এসেছে। সেই প্রেক্ষিতে যেহেতু বললাম সময়ের দলিল, সময়ের সঙ্গে সঙ্গে নিত্য নতুন সমস্যা আসে, এবং সেই সমস্যাগুলোর সমাধান করা বা সেই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, তার জন্য সংবিধানের কিছু পরিবর্তনের হয়তো প্রয়োজন হয়। তার মানে এই নয় যে পরিবর্তন হয়নি তা না, পরিবর্তিত হয়েছে, অনেকগুলো সংবিধান সংশোধিত হয়েছে, কিন্তু সেটা যথেষ্ট কিনা, আর কিছু পরিবর্তন হওয়া প্রয়োজন কিনা, এই বিষয়গুলো আজকের যে আলোচনা, আমার মনে হয় এই বিষয়গুলো উঠে আসবে। এবং পাশাপাশি আমাদের সময়টা হচ্ছে, আমরা জানি যে বছরটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্ম শতবার্ষিকী। এবং তিনি এমন একজন মানুষ যিনি কিনা স্বায়ত্ত শাসনের কথা বলেছেন, যিনি স্বাধীনতার কথা বলেছেন, যিনি ব্যক্তির যে শৃঙ্খলাবদ্ধ যে জীবন, তার কথা তিনি বলেছেন। এবং তারই যে বক্তব্য, যেটা আমরা জানি আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের সমস্ত দর্শকদেরই যথেষ্ট আকর্ষণ জুগিয়েছে। তার ফলে এই প্রেক্ষিতে ভারতীয়দের বুঝতে হবে যে ভারতের সংবিধানের সমস্যা বা সম্ভাবনার ক্ষেত্রগুলো কি কি, বা এই ধরনের দৃষ্টিভঙ্গি স্বায়ত্ত শাসনের জন্য নেতাজির যে আগ্রহ, সেটাকে কতটা গঠন করছে। এই প্রেক্ষাপটে আমাদের আজকের যে ওয়েবিনার, যেটা ভারতীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং আন্তর্জাতিক পরিস্থিতির বিভিন্ন বিষয়গুলিতে ফোকাস করতে চায়। ভারতের বৈচিত্র্যের দেশ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা কেন্দ্রীকরণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সমস্ত ক্ষেত্রেই। তা এই ওয়েবিনার যে আত্মনির্ভরতা, আমরা যেটা বলছি আত্মনির্ভর ভারত, তা সেই কাঠামোর মধ্যে কেন্দ্রিকতা, একদিকে কেন্দ্রিকতা, অন্যদিকে বৈচিত্র্য, এই দুটো বিষয়কেই তুলে ধরার চেষ্টা করবে। এইটুকুই। এবার আমি সরাসরি শ্রমিককে ফিরিয়ে দিচ্ছি অনুষ্ঠান শুরুর জন্য। ধন্যবাদ সঞ্জিত দা। সঞ্জিত দা অসাধারণ ভাবে উপস্থাপনা করলেন আমাদের আজকের আলোচনার মূল বিষয়টিকে, এবং সঞ্জিত দা বেঁধে দিলেন আমাদের আলোচনার মূল সুরটিকে। এরপর আমি আমাদের প্রথম বক্তার সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আমার আরেক সহকর্মী অধ্যাপক ক্ষিতীশ ভট্টকে অনুরোধ জানাচ্ছি।
Kitish. Good afternoon to all. Myself, Kitish Bhatto, Assistant Professor of Navabarakpur Prafullo Chandra Mahavidyalaya, Department of Political Science. Thanking you, Dr. Somik Sen, giving opportunity to introduce our special guest, Speaker Dr. Biplab Debnath Sir. Sir is an Assistant Professor in the Department of Political Science in Tripura Central University, Agartala. He is a graduate in Political Science from Delhi Universities, Jawaharlal Nehru University, New Delhi. Different academic bodies such as Indian Political Science Association, International Political Science Association, and International Studies Association. Sir, my warm welcome to you, sir. Please continue your session. Please, sir. Thank you, Kitish. Am I audible? Yes, sir. Yes, sir. Thank you, Kitish, for this lovely introduction. My warm regards to Dr. Sunil Kumar Viswas, the principal of Navabarakpur Prafullo Chandra Mahavidyalaya, to Dr. Sanjit Pal, the HOD of the Department of Political Science, the faculty members, and the students. At the outset, I would like to tell you that I am not a constitutional expert, but to speak on something as dynamic and the large, entity of which we call it the Indian Constitution is itself a big challenge, considering the numerous evolutionary debates and numerous principles that accompanies it. Nevertheless, since I am the first speaker, so I will take some of the liberty to highlight some of the important aspects regarding the prospects and challenges of Indian Constitution. I'll start with a very brief the historical background behind the making of the Constitution and how the framers of the Constitution aspired India to be. And then I'll speak for a couple of minutes on how India evolved as a republic over the years. And finally, I'll highlight some of the challenges and that needs our attention as to fulfill the vision of our constitution makers. So, as Dr. Sanjit Pal has already mentioned that the constitution that faced our constitution makers was the political situation during that time. Our country, after independence, has to, like all other post-colonial nations, has to think about this enormous task of nation building. And the constitution reflects our strength as a nation, and it also reflects the strength in overcoming the challenges that we faced over the years and that we continue to face. Now, nation building itself is a work in progress. But what the Constitution does is that it reflects our pride in laying a vision in a manner which is which has been far better than most of the post-colonial nations in Asia. Nation of considerable religious, ethnic, linguistic, and social diversity. There were nearly 20 major languages spoken by at least 1 million people, and there were more than 1,500. Okay, is easier to understand. Thank you, sir. So, am I? Yes, sir. Perfectly audible. Perfectly. So, in these circumstances, developing a collective identity
and developing as well as maintaining a degree of unity and integrity of the nation was a very, very challenging task for the constitution makers. So therefore, it is hardly a surprise that when the constitution was adopted, it grew more than 395 articles, 22 parts, and it eventually became one of the longest written constitution in any part of the world. The constitution project was both social as well as political. Social in the sense that the goal was to preserve the diversity of the nation, while at the same time there was an objective of developing the nation into a common national framework and establish sovereignty in the hands of the people. In fact, if we look at the phase "We the People," which starts the preamble to the Constitution of India, it puts a great degree of emphasis on in domain of education as well as employment. Such provisions are based on the idea that only equality is not enough, and special constitutional measures are to advance the interest of the backward class or backward sections of the society, to help them overcome the age-old injustice which is suffered by them. And this was what Dr. B.R. Ambedkar envisioned, who wished that India not only becomes political, or India not only emerges as a political, but also as a social democracy, and to end the centuries of oppression which is melted out or to the depressed classes. In terms of governance, the Constitution provides for an effective functioning of three branches of government: the legislature, the executive, and the judiciary, and in a manner in which the work can complement with each other without anybody establishing any undue authority, the three branches. And if we look at these provisions, we can say without hesitation that the framers came up with a unique construct which is both dynamic and inclusive, which established basic rights while also emphasized on social order and cohesion, and which put forward a system of democratic government where that now democracy, the term democracy, has become almost identical to the identity of India as a nation. After almost 7 decades, India democracy, and it provides space for political contestations and also articulation of a variety of ideas. Whether it was the Gandhian philosophy of working beyond political independence to empower the masses, or whether it was Nehru's vision that 400 million people should be capable of governing themselves, all of these had a profound influence in the shaping of the democratic credentials established in the Constitution. And if you look at the figures, in the first general elections, which was held in 1951, approximately 17 million people were eligible to vote. And that has expanded considerably. And now there are 789 million people who exercise their franchise in the 17th Lok Sabha 2019 elections, making it one of the largest elections in history. But beyond elections, democracy also has provided space for numerous institutions to function freely. The principles of rule of law, fundamental rights, universal adult suffrage, independent election commission, independent judiciary, free press, a vibrant civil society, all of these intended to create an equitable society which could be achieved through socio-economic transformation. At a time when many post-colonial nations in Asia and Africa witnessed political crisis and struggled with this entire process of democratization, India emerged as a glorious exception of a developing country, being an inspiration to all other nations working under a democratic structure. But saying this, there are also considerable challenges, and these challenges needs to be looked into while we move ahead in the evolutionary process of the Constitution. As
as one of the speakers earlier mentioned, that constitution is as good as how we interpret or implement it. Okay, and one of the most visible challenges, the challenge of good governance, and it is very natural considering the size of our country with a huge population. Governance will always remain a very, very big task. A country that is well governed is a country which promotes socio-economic development simultaneously with order and cohesion. And along with that, it also accompanies other very, very crucial principles such as participation, governance, etc., between the center and the state. So it is the spirit of the federalism is also another crucial aspect that we need to look into. Other than that, there are also three very, very important principles or projects that we need to continue if we want to sustain the vision of the constitutional experts. The most important will be what we call the democratic project. As we know, India instituted and has implemented successfully the principles of democracy. The elections have allowed citizens to choose their representatives. There is a federal structure with a clear division of powers between the center and states. There is a vibrant public sphere. Protests and social movements have also given voice to the weak and marginalized. And even ideological battles have taken place within a peaceful framework. What we need to look into is the project of justice. And here also, even before India's, the framers of the constitution were very clear that this independence had to translate into substantial outcome for the citizens. There was a hope of dignity, and they could access various public services. But at this whole narrative of Indian justice actually related to this India. But what the COVID-19 did was there has been a severe contraction in the economy. It had a direct impact on a lot of jobs, income, as well as in the quality of life. Inclusion also remains a partial story. There has been a lot of welfare programs. It has helped a lot of people, but it does not substitute the fact that India still remains very deeply unequal society. That a large segment of the population works in the unorganized sector with practically no benefits. The works are irregular, and meeting basic needs remains a major struggle for many. So this quest for socio-economic justice, which can be achieved only through high growth and more inclusive framework, and this remains still a considerable challenge. And the third project which we need to understand or we need to crucially take care of is the project of social harmony. And it has been a challenge ever since India achieved independence. And to achieve the principles of social harmony, the drafters of the constitution and successive political regimes have adopted a range of techniques and principles. For example, to address the structural inequalities of the caste system, untouchability was abolished. The discrimination on the basis of caste was termed illegal, and the state took a lot of affirmative action to create some sort of a level playing field. There has been riots. Some of them have been devastating, but they have not upset the larger social equilibrium. In terms of caste too, many of the members of the backward communities have broken free of their chains through education, political representation, reservation, welfare, and their own remarkable endeavor. Yet, the story remains incomplete and to some extent also disturbing. There has been a turn towards majoritarianism in Indian politics. Communal divisions still are very deep. Caste too is a fundamental reality, and the political assertion of the marginalized section of the people does not actually translate into economic empowerment. Intercaste marriages have increased, but is still not the norm. Atrocities against Dalits and other weaker sections are also rising. There have been numerous data which supports these facts. So to conclude, we can say that it is very, very crucial that the guardians of the Constitution,
or the people who are trusted with the responsibility to implement the constitutions ensure that the provisions of the constitution are safely safeguarded and properly implemented, so that our nation can confront these challenges in the coming days ahead. So with this, I end my presentation, and I can look forward to some questions or suggestions in the later part of the program. Thank you. Thank you, sir. It's a very informative and rich presentation, and you have given a detailed historical narrative tracing the evolution of Constitution and the development of federal democracy. You have also provided us with a critical perspective from which we can look closely and critically at various aspects of Indian Constitution. Thank you, sir. Now, this session is open for question answer. I will invite my dear colleague, Professor Kitish Bhatto, to invite questions from the participants, preferably in Bengali, so that it can reach a wider audience. Kitish, তুমি প্রশ্ন উত্তরগুলো নাও। Thank you, Dada. Thank you, sir, Dr. বিপ্লব দেবনাথ স্যার। খুবই সুন্দর উপস্থাপনা, আপনি সংবিধান তৈরির ইতিহাস থেকে শুরু করে ডিটেলস সমস্ত বিষয়গুলোই আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা সত্যিই সমৃদ্ধ হয়েছি। আমি কোয়েশ্চেন পর্বে যাওয়ার আগে একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানি। এই চ্যালেঞ্জ, সংবিধানের যে চ্যালেঞ্জ বিষয়টা, আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশনে যে শিক্ষার যে অধিকার, যে ফান্ডামেন্টাল রাইটস হিসাবে, সেই জায়গাটা কতটা ওভারকাম বা সিচুয়েশনটা জায়গাটা কেমন রয়েছে বা আজও রয়েছে, বা বিভিন্ন সময় স্কুল কলেজ সকল যে বিষয়গুলো বন্ধ প্যান্ডামিক সিচুয়েশনের পরে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন সময় আন্দোলনও হয়েছে স্কুল কলেজ খোলার বিষয়টা নিয়ে, যেহেতু একটা মৌলিক অধিকার আমাদের সংবিধানে, সেই জায়গাটা একটু যদি আপনি বলেন। নেক্সট আমি কোয়েশ্চেন আওয়ারে যাচ্ছি। হ্যালো স্যার। Yes, please. Now, can I take the questions গুলো একসাথে নিয়ে নিই, then we can have a... ওকে। আমি সমস্ত অংশগ্রহণ করে পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে অনুরোধ করছি, আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে স্যারের যে সেশন শেষ হলো, কোয়েশ্চেন সম্পর্কে আপনারা চ্যাট বক্স অথবা সরাসরি কোয়েশ্চেন করতে পারেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে ইতিমধ্যেই আপনারা... আমি কি একটা প্রশ্ন করতে পারি? ইয়েস, হ্যাঁ। স্যার, আমি অঙ্গনা বলছিলাম, আমি কলেজেই পড়াই। হ্যাঁ স্যার, একটা প্রশ্ন হচ্ছে, আমি খুব সুন্দর লাগলো আলোচনা। তো প্রশ্নটা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনে আমি যেটুকু বুঝলাম আপনার আলোচনা থেকে, যে পলিটিক্যাল ইকুয়ালিটিটা আমরা খুব স্ট্রেস দেওয়া হয়েছিল, যে ডেমোক্রেসি, ফান্ডামেন্টাল রাইটস বা এগুলো পলিটিক্যাল ইকুয়ালিটি যাতে বিঘ্নিত না হয় কোনোভাবে, সেই ব্যাপারে সেটা খুব স্ট্রেস দেওয়া হয়েছিল। কিন্তু হোয়াট অ্যাবাউট ইকোনমিক ইকুয়ালিটি? ইকোনমিক ইকুয়ালিটিকে এনশিওর করার জন্য কি আমাদের সংবিধানে কিছু আছে? কারণ এখন যে আমাদের ধরুন যখন শুরু হয়েছিল, যখন সোশ্যালিস্টিক একটা অ্যাপ্রোচ ছিল সেন্ট্রালাইজড প্ল্যানিং পিরিয়ডে, সেটা অনেকটা পলিসি মেকারদের উপরে ছাড়া হয়েছে, যে পলিসি মেকাররাই ঠিক করবে ইকোনমিক ইনইকুয়ালিটি কতটা মেইনটেইন করতে। খিতিশ একটু মিউট করে রাখলে। There is a background noise. হ্যাঁ, তো পুরোটাই ছাড়া হয়েছিল পলিসি মেকারদের উপরে। তো শুরু থেকে যখন ন্যাশনালাইজেশন হচ্ছিল, ইকোনমিক ইকুয়ালিটি হয়তো খানিকটা চেষ্টা হয়েছিল, কিন্তু এখন যেহেতু আমরা অনেকটাই একটা ক্যাপিটালিস্টিক অ্যাপ্রোচের দিকে যাচ্ছি, তো সেক্ষেত্রে কনস্টিটিউশনে কি প্রসপেক্ট আছে? কারণ ইকোনমিক ইকুয়ালিটি ছাড়া তো পলিটিক্যাল ইকুয়ালিটির অ্যাকচুয়ালি কোনো অর্থ হয় না। তো স্যার, এটা যদি একটু বলেন কি প্রসপেক্ট আছে, বা যদি আছে কি না আদৌ কিছু। ওকে, আমি কিছু বলতে পারি? ক্যান আই? হ্যাঁ স্যার বলুন। Okay, this is not a question basically, and thanks to Biplab Babu, your wonderful presentation. This is just an observation. You know, in your presentation, you told about one challenges to the Indian Constitution, which is the federal system. Okay, এবং মানে একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে এবং সেখানেতে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, কিন্তু বেসিক্যালি যেটা আর্টিকেল 1 থেকে 4 এর মধ্যে বলা হচ্ছে, এবং এই যে মানে চ্যালেঞ্জটা আর কি, সেই চ্যালেঞ্জটা মানে আমরা কি এটা কি সত্যি চ্যালেঞ্জ বলে ধরবো? কারণ কি ধরুন, মানে আমাদের ফার্স্টেই কিন্তু আর্টিকেল 1 এ লিখে দেওয়া হচ্ছে যে ইউনিয়ন অফ স্টেটস কথাটি ইউজ করছে। আর যখন ইউনিয়ন অফ স্টেটস কথাটি ইউজ করা হয়েছে, এবং যেটা আম্বেদকর
মানে প্রথম থেকেই আর কি দেখিয়েছিলেন বা বলেছিলেন আর কি, সেক্ষেত্রে কিন্তু মানে আমরা যে অর্থে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ইউনাইটেড স্টেটস দেখি, সেই অর্থে কিন্তু আমাদের ভারতে নেই। তাই আমরা এটাকে বেটার আমাদের বলা উচিত যে কোয়াসি ফেডারেল একটা সিস্টেম আর কি। আর সেই কোয়াসি ফেডারেল সিস্টেমের ক্ষেত্রে আপনি মানে কতটা মনে করছেন যে তাহলে আমরা যখন ইউনিয়ন অফ স্টেটস বলেই দিয়েছি, তাহলে সেক্ষেত্রে এটাকে কি আমরা চ্যালেঞ্জেস হিসেবে ধরবো নাকি না ঠিক আছে সেক্ষেত্রে? Do we have any other suggestions or questions? স্যার চ্যাট বক্সে একজন কোশ্চেন করছেন, স্যার ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন অ্যাবাউট অ্যাবলিশন অফ আর্টিকেল 370? পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। So should I respond? হ্যাঁ স্যার, আর কোশ্চেন আই থিঙ্ক আপনি স্যার যে কোশ্চেনগুলো এসছে আপনি অ্যান্সার করতে পারেন। Yes. So that a couple of very interesting observations and which is about right to education. Yes, see, considering if you look at the history of the evolution of a nation state and considering the stage in which we started since 1947, education has always been a primary goal, and education was not only it was more of to promote what we call inclusive education. Accordingly, there has been provisions which have been incorporated to provide education for at least basic education for all. Okay, and this has been something which has been one of the worst affected and due to the COVID-19 pandemic. So eventually it all boils down to provisions are there, and I go back to the very interesting, very important statement which had been made by one of the earlier speakers, that constitution is as good as how the constitution makers of the present generation builds it. And it all boils down to the issue of governance. And despite all the challenges that we are facing in the current times due to the pandemic, we have to look at there has to be some creative administrative setup, creative development mechanism. To use information technology, whatever within our whatever capacity we have within our limits, so that this system can be properly disseminated among the sections of society, particularly the poor sections of the society, and particularly among those people who are in the remote areas, who does not have access to many of the facilities that we have. So ultimately it all boils down to good governance, and and that is why I presented it as also as a challenge, because in the sense that no matter how good your constitution is on paper, without an adequate good governance and an administrative setup and a proper mindset among the administrators, it is not possible to face these current challenges that we are facing. The second important assertion which has also been made is absolutely correct, that political equality ultimately becomes absolutely meaningless without economic equality. And many of the visions of the constitution framers, whether it is B.R. Ambedkar or that even Gandhi, so not only make India as should not be only politically independent, but the people of the nation should have the fruits of
know the fruits of this independence in terms of socio-economic empowerment. So not only in terms of social harmony, but also in terms of economic empowerment. But we also need to balance or look this aspect of the importance of political equality, considering the challenges that we faced during independence. I mean, when I say we I mean not only India, but also many of the post-colonial nations, whether it is in Asia or whether it is in Africa, which evolved or which became independent through different stages of decolonization. And the most common problem which most of the nations faced was nation building, and therefore integrating the nation and making it a one political entity. That also became very, 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 very important. And when we established this democratic setup and the kind of democracy we are in, we also have served as an inspiration to many of the emerging democracies or countries which wants to aspire to become democracies in the world today. In fact, India has this provision of exporting these democratic norms to other countries, who wants to establish a democratic setup. And this export of democratic norms is very, very different from how the West traditionally exports the democratic norms. For example, our extension of democracy in the outside the country, or externalization of the democracy, is not based on humanitarian interventions on interventions as many of the Western notions see it. Okay, but we have over the years helped many countries in the election process, in capacity building. Okay, so in that context, the roots of political democratization remains, the political equality remains the center stage. But that also is true that mere political independence also means nothing, and it has to be substantiated and supported by significant economic capacity building among the people. One speaker have mentioned about the federal system. It is true that we are a quasi-federal states, and when we look at federalism, the fact that we mention it as quasi-federal in the sense that we have certain segments where the center is the main entity, in the sense that the decision making are centralized, and the states have to follow them. But then there are some areas where there is a proper distribution of powers between the center and the states. But we also need to look into the progression of the country, and we also look into various aspects like the phenomenon of globalization. And all these developments, particularly globalization, have changed the narrative as to how much importance we need to give to the states. Okay, to give you an example, and that is not something which is directly related to the topic. For example, if you look at the border states, for example, and India has a substantial part of states which have international borders, and the role of these states now has become much more important now, as as it was earlier. So in the sense that when we look at certain traditionally look at certain policies, for example, say foreign policy, which is traditionally centralized. Okay, now there is an increasing importance which are given to the state border states, in the sense that there is a greater participation in decision making, or representation. Okay, so the way we look at political entities of states are also changing with the evolving times and with the process of globalization. Sir, you have muted yourself. Am I audible? Yes. Yeah. I think the camera is a little bit creating a problem.
Yeah. So that is Okay, what sir. I wanted to say, that the way the way we look at states have, has this one. There has to be, there is a lot of transformations into the way we look at states, and because there is a transformation in the way we look at states, the relationship between the center and states also is an evolutionary process, and we also need to take this into consideration. I'm sorry, my camera is not working, but I hope I am audible. Okay, sir. Okay, sir. Yes. You are audible, sir. So any other? Sir, chat box এ একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে, স্যার, yes, ক্যান yes. ইউ প্লিজ এক্সপ্লেইন অ্যাবাউট Yeah. অ্যাবলিশন অফ আর্টিকেল 370? Article 370. It is obviously, it has been a matter of much debate, and we need to look at it from the from the point of view of, it has been a debate not only in terms of internal policy making, but it also has a significant impact on India's external relations, and how India projects itself as a it affected in the region and in the outside world. And I believe that it ultimately comes down to the notion of the security, the notion of security, and the notion of now again, then security becomes is national security, since it is under the in the much more centralized. So it creates this dissonance between securitization and even the outcome of the developmental prospects in the earlier Jammu and Kashmir state. So ultimately, it all depends upon how it is interesting to see how this process evolves, and that will give a much more clear picture of how this process develops. হ্যাঁ, আমার মনে হয় ক্ষিতীশ, আমরা এই সেশনটা এখানে শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমরা আমাদের পরবর্তী বক্তার কাছে চলে যাই। পরবর্তী বক্তা ডক্টর সিদ্ধার্থ চ্যাটার্জি। তার পোশাকি পরিচয়টায় আমি আসছি, তার আগে বলি তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এবং এতটাই বন্ধু যে তিনি প্রথমবার তাকে এই বলতে রিকোয়েস্ট করার সঙ্গে সঙ্গেই তিনি কোনো রকম আপত্তি জানাননি, তিনি রাজি হয়ে গেছেন। বন্ধুর ওপর বন্ধুর তো দাবি থাকেই। ডক্টর সিদ্ধার্থ চ্যাটার্জি বর্তমানে মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, এবং কর্মসূত্রে তিনি বারুইপুর কলেজ, ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ, মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তিনি এমফিল এবং পিএইচডি করেছেন, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে ডক্টর চ্যাটার্জি তিনি অনেক জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, কনফারেন্স, ওয়ার্কশপে অংশ নিয়েছেন। তার নিজের লেখা একটি বই আছে, এবং 2টি বই তিনি সম্পাদনা করেছেন, এবং অসংখ্য গবেষণাধর্মী প্রবন্ধ তিনি জাতীয় ও আন্তর্জাতিক নানা জার্নালে তিনি প্রকাশ করেছেন। আমরা আর বিলম্ব না করে ডক্টর চ্যাটার্জির কাছে সরাসরি চলে যাই। ডক্টর চ্যাটার্জি আমাদের চ্যালেঞ্জেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই বিষয়ে বলবেন। আমার একটা রিকোয়েস্ট থাকবে, একটা অনুরোধ থাকবে, যদি তিনি তার সম্পূর্ণ উপস্থাপনাটা বাংলাতে করেন। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ ডক্টর শ্রমিক সেনকে। তিনি আমাকে সত্যিই তাই, ওনার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, অনেক দিনের বন্ধুত্ব, আর সেই কারণে উনি আমাকে যখনই প্রথম বলেছেন আমি তখনই রাজি হয়েছি। তার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে যে টপিকটা ভীষণভাবে ইন্টারেস্টিং, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস। বর্তমান দিনে আমার মনে হয় আমরা যে অবস্থার মধ্য দিয়ে চলছি, তাতে ইন্ডিয়ান কনস্টিটিউশনের দিকটাকে আরো ভালো করে ব্যাখ্যা করা দরকার। আর সেইখানেই রাষ্ট্রবিজ্ঞান পড়ার প্রয়োজনীয়তা চলে আসে। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসাবে এবং একজন গবেষক হিসাবে এবং একজন ছাত্র হিসাবে
এটা আমি বলবো, আমি আমার স্টুডেন্টদেরকেও বলি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তাদেরকে ইন্টারেস্ট বাড়ানোর জন্য। আর আমি সেজন্য অসংখ্য মানে ধন্যবাদ জানাই IQAC কে, নবব্যারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের এবং ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, যারা এই শুভ উদ্যোগটি নিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এটা একটা মানে আমি আমার ফেসবুক পোস্টেও দিয়েছিলাম আর কি, যে গ্রেট ইনিশিয়েটিভ হ্যাজ টেকেন বাই নবব্যারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়, কারণ এটা আমার মনে হয়েছে তার জন্য। তো আমি আজকে মূলত আমার এই প্রেজেন্টেশনের আগেতে আমি অবশ্যই মাই গ্র্যাটিটিউড টু ডক্টর সুনীল কুমার বিশ্বাস, হু ইজ প্রিন্সিপাল of নবব্যারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়, IQAC coordinator, Department of Political Science, and my students. আমি আমার আগের যিনি বক্তা ছিলেন ডক্টর বিপ্লব দেবনাথ, তিনি তার প্রেজেন্টেশনেতে অনেকগুলো চ্যালেঞ্জেস তুলে ধরেছেন। আমি আমার প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে যে ওই চ্যালেঞ্জেস এর কিছু পার্ট তো অবশ্যই আমি রাখবো। সেই চ্যালেঞ্জেস গুলোকে মেনলি আমার হাইলাইট যেটা করব সেটা হচ্ছে আমি চ্যালেঞ্জেস গুলোকে দেখাবার চেষ্টা করব, যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে কোন ধরনের চ্যালেঞ্জ গুলো আজকে দেখা যাচ্ছে, এবং সেক্ষেত্রে মানে আমরা কি কোনো ধরনের পথ খুঁজতে পারি বা দেখা যেতে পারে, এই যাবতীয় বিষয় আলোচনা। এবং আমি আমাদের কনস্টিটিউশনের যে সমস্ত আর্টিকেল গুলো রয়েছে সেই আর্টিকেল গুলোকে দেখাবার চেষ্টা করবো, যেটা আমরা মোরালেস সবাই জানি, মানে সিটিজেন অফ ইন্ডিয়া, এগুলো জানা আমাদের কর্তব্য, তাই আমরা জানি, সবাই মোরালেস জানি আমরা এই বিষয়ে খুব একটা বেশি অজানা কেউ নেই, তাই সেগুলোকে আলোচনা করব। কিন্তু সে সমস্ত আর্টিকেল গুলো রয়েছে যেগুলো বলা যায় যে কনস্টিটিউশনের ক্ষেত্রে বেস, কিন্তু সেগুলো থাকা সত্ত্বেও কখনো না কখনো সেগুলো চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। আমি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেয়ার করছি, যেখানে জাস্ট পয়েন্ট গুলোকে আমি হাইলাইট করবার চেষ্টা করেছি। আমি চেষ্টা করব অবশ্যই বাংলাতে আমার বক্তৃতাটাকে রাখবার, মাঝে মধ্যে হয়তো ইংরেজি চলে আসতে পারে, তাই মানে বলা যেতে পারে যে আমার উপস্থাপনাটা বেঙ্গলিশ পর্যায়ে হবে, বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভাষার মিশ্রণ থাকবে। স্টুডেন্টরা আশা করি খুব ভালো মতন ভাবে বুঝতে পারবে। আমি তার জন্য আমার ক্যামেরাটা অফ করছি, করে আমি আমার পাওয়ার পয়েন্টটাকে আমি শেয়ার করবার চেষ্টা করছি। ওকে, just a minute. হ্যাঁ, দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে ওকে। তো আমার মূল বিষয় যেটা, সেটা আমি আগেই বললাম যে আলোকপাত করব মূলত হচ্ছে চ্যালেঞ্জেস টু ইন্ডিয়ান কনস্টিটিউশন। একটি সংক্ষিপ্ত আলোচনা, বেশিক্ষণ আলোচনা যদি দীর্ঘায়িত করি তাহলে স্টুডেন্টরাও হয়তো ইন্টারেস্ট হারাবে, তার জন্য আমার মতে বোধহয় সংক্ষিপ্ত রাখাই ভালো। কারণ অলরেডি প্রিন্সিপাল স্যার তার বক্তব্যের মধ্যে বেশ কিছুটা, ক্ষিতীশ বাবু তার বক্তব্যের মধ্যে বেশ কিছুটা, বিপ্লব বাবু তার বক্তব্যের মধ্যে বেশ কিছুটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওভারঅল একটা আলোচনা করেছে। আমি শুধুমাত্র চ্যালেঞ্জ গুলো, কোন ধরনের চ্যালেঞ্জ গুলো বর্তমান দিনে আমরা ফেস করছি সেগুলোকে নিয়ে আলোচনা। হ্যাঁ স্যার, আপনি সংক্ষেপেই যেরকম ভাবছেন সেভাবেই বলুন। হ্যাঁ, ঠিক আছে। সো এবার মানে ইন্ট্রোডাকশনেতে বেশি কিছু বলবার নেই। কনস্টিটিউশন সম্বন্ধে আমরা সবাই জানি, এবং কনস্টিটিউশন সম্বন্ধে যদি বলা হয়, যেটা একটা মানে একটা কান্ট্রি যেটা রিপ্রেজেন্ট করছে, কান্ট্রি একটি সংবিধান রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি আইডিয়ালস এন্ড অ্যাসপিরেশন অফ দ্য সোসাইটি। এবং এই যে আমাদের যে সংবিধানটা রয়েছে, সেই সংবিধানটা অনেকটা মানে স্ট্রাগলের মাধ্যম দিয়ে, অনেকটা পরিশ্রমের মাধ্যম দিয়ে হয়েছে, এবং আমরা লংগেস্ট সংবিধান বলি ভারতের সংবিধানকে, এবং আমাদের ডিটেলে লেখা রয়েছে। অনেকে এই সংবিধানের সমালোচনা করে, বিভিন্ন দিক থেকে নেওয়া হয়েছে এই বিষয় নিয়ে অনেকে সমালোচনার দিকে যায়, কিন্তু আমি বলি এই কনস্টিটিউশনের পেছনে, ভারতীয় সংবিধানের পেছনে অনেকটা বেশি পরিশ্রম, এবং এত বেশি ব্যাখ্যা বোধহয় আর অন্যান্য দেশের সংবিধানগুলোতে খুব কম পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে ঠিকই, কিন্তু এই মানে পরিশ্রমটাকে যেটা আমাদের সংবিধান প্রণেতারা করেছেন সেটাকে অস্বীকার করা যায় না। ভীমরাও রামজি আম্বেদকরের হাতে এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলি, গণপরিষদে একটা বিশাল বড় পরিশ্রম রয়েছে। বিপ্লব বাবু মানে বক্তৃতা বলেছেন বলতে গেলে একদম টাইমটা বলতে গেলে 2 years 18 days, 2 বছর 11 মাস 18 দিনের ডিবেট চলেছে মেম্বারদের মধ্যে।
কোন নেওয়া হবে, কোন বিষয়টাকে নেওয়া হবে না, এই বিষয় নিয়ে একটা যথেষ্ট ডিবেট কিন্তু মেম্বারদের মধ্যে চলেছিল। তারপরেতে বেশ কিছু জিনিস কনস্টিটিউশনে স্থান পেয়েছে এবং কিছু পায়নি। তো একটা বিশাল বড় পরিশ্রমের জায়গা রয়েছে এটা। এবং ইন্ডিয়ান সোসাইটি ইকোনমিক্যাল এবং পলিটিক্যালে এখন কিন্তু চেঞ্জ হচ্ছে। বিপ্লব বাবুকে একটু মিউট করতে বলবো, মানে একটা ব্যাকগ্রাউন্ডে। থ্যাংক সাউন্ড ইউ। আছে। হ্যাঁ বলুন। সো এবার আমরা যেই সময় সংবিধান সৃষ্টি হচ্ছে, সেই সংবিধান আমরা যখন হাতে পাচ্ছি ভারতীয় নাগরিক হিসাবে, সেই সময় থেকে বর্তমান দিনের সময়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য ঘটে গেছে। ইকোনমিক্যালি একটা আকাশ পাতাল পার্থক্য, পলিটিক্যালি, কালচারালি সমস্ত দিক দিয়ে একটা পার্থক্য ঘটেছে। তাহলে সেই জায়গাতে একটা প্রশ্ন আসে যে ইন দিস চেঞ্জ টাইম সাম লস বিকাম ইনকনসিস্টেন্ট with the smooth working of the society। আর এখন হয়তো বেশ কিছু আইন বা বেশ কিছু ল এখনো কি খাপ খায়, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। রাদার দ্যান এ রেগুলেশন দে বিকাম হিন্ড্রেন্স which we are turned as challenges to the rule of law। অনেক ক্ষেত্রে হয়তো বাধা হয়ে দাঁড়িয়েছে, যে মানে যখন আমরা সংবিধান নিয়ে আলোচনা করছি বা বলছি, তখন দেখা যাচ্ছে যে বেশ কিছু ল কিন্তু বর্তমান দিনে বাধা হয়ে যাচ্ছে, চলতে পারছে না। হয়তো কোথাও কোথাও দেখা যাচ্ছে না, আমাদের হয়তো এটাকে পরিবর্তন করা যেতে পারে। আর কি বলা যেতে পারে যে আমার রুল অফ ল অ্যান্ড কনস্টিটিউশন, অর্থাৎ আইনের শাসন যে কোনো দেশের ক্ষেত্রে, যে কোনো অবস্থার ক্ষেত্রে, যে কোনো সমাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে অস্বীকার করার জায়গা নেই। তাই এই আইনের শাসনটাকেই এস্টাবলিশ করতে হবে। এবং দ্য রুল অফ ল ইজ দ্য লাইফ ওয়্যার অফ এভরি সাকসেসিভ ডেমোক্রেটিক সোসাইটি। প্রতিটি গণতান্ত্রিক সমাজতন্ত্রের কিন্তু একটি জীবন বলা যায়, একটি বলা যায় বেস বা ভিত্তি হচ্ছে কিন্তু এই রুল অফ ল। উইদাউট ইট দ্য সোসাইটি বিকামস লাইফলেস, চলবে না কোনো রকম ভাবে। আর সেই কারণেতেই আমাদের যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেটা কিন্তু বেসিক্যালি ডেমোক্রেটিক, সেকুলার, সোশ্যালিস্ট এবং রিপাবলিক, বেসিক্যালি এই পিলার গুলোর ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর রুল অফ ল administers our nation that equality before law and equality protection of law are the most basic right presented on its citizens। এই দুটো জিনিস কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটা আর্টিকেল 14 এবং 15 এর মাধ্যম দিয়ে আসে আমাদের সামনে। ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়ালিটি প্রোটেকশন অফ ল, এক্ষেত্রে তিনটে নীতি ভীষণভাবে দরকার, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সুপ্রিমেসি অফ ল, ব্যালেন্স under the watchful eye of law, predominance of legal spirit। এগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের যখন কনস্টিটিউশনের কথা বলছি, সংবিধানের কথা বলছি, দেশে যখন আইনের শাসন চলবার কথা বলছি, সেই সময়তে কিন্তু এইগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায়। The Constitution of India has been made the incomparable law of the nation, and different laws are required to be conformity with the Constitution। Any law which is found infringing upon any arrangement of the Constitution is declared invalid। In India, the significance of rule of law has been generally extended and is viewed as a part of the essential structure of the Constitution, and subsequently it can't be revoked or crushed even by Parliament। তাই এটার বিপ্লববাবু প্রেজেন্টেশন বলছিলেন যে একটা বেস রয়েছে, সংবিধানের বেশ কিছু আইনের বা নিয়মের আর্টিকেল একটা বেস রয়েছে, সেই বেস স্ট্রাকচারটাই কিন্তু ভাঙা যায়। আমাদের অ্যামেন্ডমেন্টের পাওয়ার দিয়েছে, সংবিধান সংশোধনের পাওয়ার দিয়েছে, কিন্তু তা বলে কি আমরা সেটার দ্বারা বেসিক যে রাইট গুলো রয়েছে, বেসিক যে নিয়মগুলো রয়েছে, বেসিক যে ল গুলো রয়েছে, সেগুলোকে ভেঙে দেবো? দিতে পারি না। এক্ষেত্রে একটি মামলার কথা আপনাদের সামনেই আছে, আপনারা দেখতে পাবেন। সেটা হচ্ছে যে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা। কেশবানন্দ ভারতী তিনি একটা একজন একটা হিন্দু সংগঠনের তিনি নেতা, তিনি বা প্রধান আর কি। কেরালার গভর্নমেন্টের এগেনস্টে তিনি তাদের যে একটি দুটো ল্যান্ড রিফর্ম অ্যাক্ট ছিল, তার এগেনস্টে তিনি কিন্তু কেস করেছিলেন। এবং সেক্ষেত্রে নানা ভয় পল্লিখি ভালা তিনি তাকে সহযোগিতা করেছিলেন, এবং আর্টিকেল 26 এর বেসিসে কিন্তু তিনি এটার এগেনস্টে কেস করেছিলেন। তাহলে আর্টিকেল 26 বেসিক্যালি কি বলছে, যে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স
subject to public order. যখন এটার ব্যাপার রয়েছে, যখন রিলিজিয়াস ফ্যাক্টর গুলোকে আমি মেনটেন করতে পারছি, কিন্তু কখনো কখনো যদি মানে এরকম হয় যে সেটার ক্ষেত্রে হয়তো কোনো একটি বিষয় হিন্ড্রেন্স হয়ে আসছে বা বাধা হয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট কি করেছিল? সুপ্রিম কোর্ট articulated the standards of law as one of the most significant viewpoints of the doctrine of basic structure. বেসিক স্ট্রাকচার বা মৌলিক যে কাঠামোটা রয়েছে সেটার উপরে সবসময় জোর দেওয়ার চেষ্টা করছে। আরেকটি কেসের কথা বলতে পারি, সেটা হচ্ছে যে মেনকা গান্ধী কেস এবং ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটি কেস। সেই কেসটাতে বেসিক্যালি যেটা হয়েছিল তার ব্যাকগ্রাউন্ডটা একটু জাস্ট আলোচনা করছি। সেটা হচ্ছে যে পাবলিক ইন্টারেস্টেতে আর কি 2 জুলাই 1977 কি হয়েছিল কি, যে মেনকা গান্ধীর যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট কি হয়েছিল, মানে পাসপোর্টটাকে বাজেয়াপ্ত করা হচ্ছিল এবং সেটার এগেনস্টে মেনকা গান্ধী যেটা করেছিলেন, তিনি একটা রিট পিটিশন ফাইল করেছিলেন আর্টিকেল 32 এর এগেনস্টে, 32 এর অধীনে আর কি। এবং তিনি যেটা চ্যালেঞ্জ করেছিলেন যে তার আর্টিকেল 14, 19, 21 কনস্টিটিউশন যে ল রয়েছে সেই কনস্টিটিউশনাল ল কে কিন্তু কোথাও না কোথাও এটাকে মানে সরানো বা ধাক্কা দেওয়া হচ্ছে, কোথাও না কোথাও এটা আঘাতপ্রাপ্ত হচ্ছে। এবং সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার দ্যাট যে আর্টিকেল 14 স্ট্রাইকস এগেইনস্ট আরবিট্রারিনেস। এটা কিন্তু সুপ্রিম কোর্টের সেই সময় একটা জাজমেন্ট বা অবজারভেশন ছিল যেটা উঠে এসেছিল। খুব তাড়াতাড়ি টানছি, বেশি ডিটেলসে যাচ্ছি না আর কি, কারণ সময় খুব তাড়াতাড়ি এগোচ্ছে সেজন্য। আর একটা নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে কনস্টিটিউশনাল ভিউ পয়েন্ট। কনস্টিটিউশনাল ভিউ পয়েন্ট যদি আমরা দেখি এবং সেখানে যদি আমরা বেশ কিছু আর্টিকেলকে আমরা আলোচনা করি, যেটা দ্বারা দুটি বিষয় উঠে আসছে, আগেও বললাম, সেটা হচ্ছে যে আমরা একটি মানে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রুল অফ ল এবং ইকুয়ালিটি বিফোর দ্য ল। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর্টিকেল 14 এর মাধ্যম দিয়ে যেটা উঠে আসে সেটা হচ্ছে যে ইকুয়ালিটি বিফোর ল, দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসন ইকুয়ালিটি বিফোর দ্য ল or the equal protection of the laws within the territory of India, prohibition of discrimination on grounds, religion, race, caste, sex or place of birth. এই সমস্ত ভিত্তিতে কোন রকম পার্থক্য করতে পারবে না। আর্টিকেল 15 এর কথা বলা যায়। আর্টিকেল 15 এতে prohibition of discrimination on ground of religion, race, caste, sex or place of birth। আর আর্টিকেল 16 এর কথা বলবো, যেটাতে বলা হচ্ছে যে equality of opportunity in matters of public employment। আর্টিকেল 19 এর কথা freedom of speech। আর্টিকেল 20 যেখানে protection in respect of conviction of for offenses। আর্টিকেল 21 এর কথা বলবো protection of life and personal liberty। এই সমস্তগুলো যেগুলো কথা বলে সেগুলো হচ্ছে যে কোনো ধরনের ডিসক্রিমিনেশন থেকে পার্থক্যের কথা, যে কোনো ধরনের পার্থক্য থেকে সংবিধানকে সরে আসতে বলে। এবং সবসময় যারা সংবিধানের এখন মানে একজন শাসন কর্তৃপক্ষ হিসেবে কাজ করছেন, তাদের সবসময় অ্যাডমিনিস্ট্রেশন বলুন, মানে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এদের সবার মিলে একটি গুরুত্ব দায়িত্ব হবে আর কি, যাতে এইগুলো অর্থাৎ কোনো রকম পার্থক্য, কোনো রকম ইকুয়ালিটির যেন কোথাও না খামতি ঘটে। কিন্তু এক্ষেত্রে একটি ঘটনার কথা আমি উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে নেহেরু গান্ধী, ইন্দিরা গান্ধী এবং রাজনারায়ণের একটি মানে কেস হয়েছিল। সেটা আপনাদের মানে এটা ভীষণভাবে পপুলার একটি কেস, সবার জানা আছে সেটা। এবং সেটাতে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে রাজনারায়ণ, যিনি 1971-তে জেনারেল ইলেকশনেতে ইন্দিরা গান্ধীর এগেনস্টে লড়েছেন রায়বেরেলি থেকে। এবং রায়বেরেলি এখনো অব্দি লোকসভা হিসেবে প্রিয় একটি সিট বলা যায়, প্রিয় একটি সেক্টর বলা যায় কংগ্রেসের ক্ষেত্রে আর কি। এবং সেখানে কিন্তু ইন্দিরা গান্ধী কিন্তু ইলেকশনে জিতেছিলেন। নারায়ণ কি করেছিলেন, যে নারায়ণ কিন্তু ইন্দিরা গান্ধীর এগেনস্টে একটি পিটিশন ফাইল করেছিল এবং সেই পিটিশন ফাইলের মাধ্যম দিয়ে যেটা মানে তার প্রধান যে অভিযোগ ছিল ইন্দিরা গান্ধীর এগেনস্টে, যে তিনি ঘুষ দিয়ে সরকারি গভর্নমেন্ট মেশিনারিকে ইউজ করে তিনি ভোটে জিতেছেন। এবং এই যে নারায়ণের যে বিষয়টি, সেটি মানে নারায়ণের হয়ে নানাভাই পল্লকিভালা এবং
শান্তিভূষণ তারা গান্ধীজি হয়ে লড়েছিলেন, ইন্দিরা গান্ধীর হয়ে লড়েছিলেন নানাবার, এবং রাজনারায়ণের হয়ে শান্তিভূষণ লড়েছিলেন। যথারীতিভাবে এই যে কেসটা, সেই কেসটা ইন্দিরা গান্ধীর এগেনস্টে যায় এবং তাকে শেষ পর্যন্ত আর কি মানে ক্ষমতাচ্যুত হতে হয় ইন্দিরা গান্ধীকে। এই বিষয়টা আমাদের সবাই জানা। এবং তার পরবর্তীকালে যে ঘটনাটা সেটা আমরা পাই, সেটা হচ্ছে যে স্টেট অফ এমার্জেন্সি 26শে জুন 1975, এবং এই এমার্জেন্সি পরবর্তীকালে যখন ইলেকশন হয় 1977-তে কিন্তু জনতা পার্টি আসেন ক্ষমতা, এবং জাজমেন্ট যেটা হয়েছিল সেই জাজমেন্ট কিন্তু পুরোপুরি ইন্দিরা গান্ধীর এগেনস্টেই গেছিল এবং এটা প্রমাণিত হয়েছিল। তো মেইন যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের সংবিধানে যে ইকুয়ালিটি বিফোর ল এর কথা বলা হচ্ছে বারবার করে, সেটার এগেনস্টে কিন্তু কখনো না কখনো কোনো কোনো বিষয়ের মধ্য দিয়ে, আমি এখানে একটি কেসের কথা যেমন উল্লেখ করলাম ইন্দিরা গান্ধী এবং রাজনারায়ণের ব্যাপারটা, এরকম ভাবে কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ কিন্তু উঠে এসছে। আর এই যে মানে আমরা 368 এর মাধ্যম দিয়ে, যেটা আর্টিকেল 360-তে আমরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কথা বলি, সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ কনস্টিটিউশনের বেসিক সেক্টরের ক্ষেত্রে। কি করে সেটাও মানে জাস্ট আমার পরের পয়েন্টটাতে আমি আলোচনা করছি। সেটা হচ্ছে যে সিটিজেনশিপ অ্যান্ড রুল অফ ল, নাগরিকত্ব এবং আইনের শাসন। আমরা আর্টিকেল 5 to 9 এবং আর্টিকেল 10 এর কথা আমরা জানি। আর্টিকেল 5-এতে যে বিষয়টা বলা হয়েছিল যে মূলত হচ্ছে যে সিটিজেনশিপ at the commencement of the constitution, এখানে যেটা বলা হচ্ছিল যে this article talks about the citizenship of people at the commencement of the constitution, that is 26 January 1950, who was born in Indian territory, whose either parent was born in Indian territory, who has ordinarily been a resident of India for not less than 5 years. এই সমস্ত কন্ডিশন গুলো থাকলে পরেই সে ভারতীয় নাগরিক হিসেবে হতে পারছে, গণ্য হতে পারছে। আর্টিকেল 6 এর কথা, সিটিজেনশিপ অফ সার্টেন পারসনস হু হ্যাভ মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, he or either of his parent or any of his grandparents was born in India as given in the Government of India Act 1935, and in case such a person has migrated before July 1948 and has been ordinarily resident in India since his migration. Article 7-তে যেটা বলছে যে the article deals with the rights of people who had migrated to Pakistan after March 1, 1947, but subsequently returned to India. Article 8, this article deals with the rights of people of Indian origin residing outside India for purpose of employment, marriage, and education. Article 9, people voluntarily acquiring citizenship of a foreign country will not be citizens of India. And last but not the least, Article 10, any person who is considered a citizen of India under any of the provision of this part shall continue to the citizens and will also be subject to any law made by the parliament. কিন্তু আমি জাস্ট আগেই উল্লেখ করলাম যে এইগুলো আমাদের সংবিধানে রয়েছে। আর্টিকেল 5 থেকে আর্টিকেল 10 অবধি এই সমস্ত বিষয়গুলো আমাদের কারা নাগরিক হিসেবে গৃহীত হতে পারবে, এবং আমি জাস্ট ডিটেলে এই কারণে পড়লাম যে সেখানে কিন্তু রিলিজিয়ান ফ্যাক্টরটা কোথাও নেই। যখনই আমি নাগরিকত্বের কথা বলছি ভারতে, তখন কিন্তু সেখানে সেখানে ধর্মের ব্যাপারটা কোথাও নেই। কিন্তু রিসেন্ট যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে 2019-এ, যেটা নিয়ে যথেষ্ট বিতর্ক চলেছে, যথেষ্ট আন্দোলন চলেছে, এখনো বেশ কিছু জায়গাতে সেই আন্দোলন উঠে আসছে বা দেখা যাচ্ছে, সেইটাতে কিন্তু সেটা 11 ডিসেম্বর 2019-এতে পাস হয়েছে, এবং যেটা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 কে অ্যামেন্ড করেছিল। এখানেতে যেটা বলা হচ্ছিল যে ইন্ডিয়ান সিটিজেনশিপ for persecuted religious minorities from Afghanistan, Bangladesh, and Pakistan who are Hindus, Sikhs, Buddhists, Chinese,
Parsis Christians and arrived in India before the end of December 2014. The law does not grant such eligibility to Muslims from these Muslim majority countries. আমি জাস্ট এটাকে পয়েন্ট আউট করবার চেষ্টা করছি যে এখানে কিন্তু যেটা হলো যে যখন আমরা সেকুলার কান্ট্রি বলছি, আমরা আমাদের সংবিধানের ক্ষেত্রে রয়েছে, তাহলে সেখানেতে যখন আমি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 দেখছি, সেখানে কি সেই জায়গাটা বজায় থাকলো? একটা প্রশ্ন থেকে যায়। তাই অবশ্যই এই বিষয়গুলো সবসময় সংবিধানকে একটি চ্যালেঞ্জের সম্মুখীন করে। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে ফ্রি স্পিচ। আর্টিকেল 19 এর একটি বিষয়, এটা একটা ফান্ডামেন্টাল ফ্রিডমের মধ্যে পড়ে, কিন্তু এই বিষয়গুলো কিন্তু বর্তমান দিনে একটি কোয়েশ্চেনের মুখে আছে। কারণ কি, যে বর্তমানেতে আমরা ইন্টারনেট ফ্যাসিলিটি সবাই ইউজ করছি, আর সেই ইন্টারনেট ফ্যাসিলিটির কারণেতে আমাদের যে ফ্রিডম টু স্পিচ অর এক্সপ্রেস আমাদের যেগুলো দেওয়া রয়েছে, যেটা আমাদের মানে একটি মৌলিক বিষয়ের মধ্যেও পড়ে, সেইখানেতে দাঁড়িয়ে যখন ইন্টারনেটেতে কোনো একটি নিউজ বা কোনো একটি বিষয় যখন ভীষণভাবে মানে স্প্রেড করছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বর্তমান দিনে দেখছি যে বুঝে ওঠা মুশকিল যে কোনটা সত্যিকারের খবর, কোনটি মিথ্যেকারের। হঠাৎ করে আমাদের হাতে এসে পড়লো হোয়াটসঅ্যাপে একটি জিনিস, আমরা পর করে সেগুলোকে ফরওয়ার্ড করতে আরম্ভ করলাম। এবং কোনো একটা সময়তে হোয়াটসঅ্যাপেতে ফরওয়ার্ড এই অপশনটা, ফরওয়ার্ড লেখা এটা থাকতো না। আমরা যখনই এখন কোনো মেসেজকে আমরা যখন ফরওয়ার্ড করতে যাই হোয়াটসঅ্যাপেতে, সেটা কিন্তু ফরওয়ার্ড বলে এখন লেখা থাকে, কিন্তু সেটা কোনো একটা সময় ছিল না। এবং কোনো একটি মহিলা, আমি এক্সাক্ট কেসটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তিনি ভীষণভাবে মানে এরকম ভাবেই আর কি কোনো একটি নিউজকে এরকম ভাবে ফেক নিউজকে তিনি শেয়ার করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটি কোনো না কোনো ভাবে সেটা রাষ্ট্র এগেনস্টে গেছিল এবং তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আর তারপর থেকে হোয়াটসঅ্যাপের এই ডিসিশন, যদিও তার কোনো রকম দোষ ছিল না, হোয়াটসঅ্যাপের তারপর ডিসিশন যে কোনো মেসেজের ওপরেতে কিন্তু ফরওয়ার্ড বলে দেখাবে। এবং কোনো বিষয় যদি হোয়াটসঅ্যাপেতে অনেকবার ফরওয়ার্ড হয়ে থাকে, এটা ভালো করে আপনারা লক্ষ্য করবেন আর কি, তাহলে আপনি যখন কোনো মানে মেসেজকে আপনি ফরওয়ার্ড করতে যাবেন, সেটি যদি মেনি টাইমস ফরওয়ার্ড হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে আপনি একজনকেই ফরওয়ার্ড করতে পারবেন, একসাথে কিন্তু 10-20 জনকে কিন্তু করতে পারবেন। তো এই যে ব্যাপারগুলো, তার মানে বর্তমান দিনে এই যে আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন আর্টিকেল 19 এর মাধ্যম দিয়ে আমরা যাচ্ছি, ফ্রিডম অফ স্পিচ, এগুলো যা আছে সেটা কোথাও কি একটা সীমার মধ্যে আসার দরকার হয়ে পড়েছে? আর যদি সীমার মধ্যে এসেই যায় বা সীমার মধ্যে আনা হয়, তাহলে কি, যদিও আমাদের সংবিধানে কিছু রেস্ট্রিকশনের কথা বলা আছে, কিন্তু যদি এটাকে সীমার মধ্যে আনা হয়, কোনটিকে সীমার মধ্যে আনবো, কোনটিকে সীমার মধ্যে আনবো না, এই বিষয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে একদম তখনকার দিনের সেই সৃষ্টি সংবিধান, তার মধ্যে কখনো লেখা থাকা সম্ভব নয়। তাহলে আমরা যে ফ্রি স্পিচের যে একটা ফ্রিডম অফ স্পিচের, ফ্রিডম অফ এক্সপ্রেশনের যে আমরা জায়গাটা দেখাচ্ছি, সেই জায়গাটা আমরা কোথায় কতটা গ্রহণ করব, সে নিয়ে একটা কিন্তু দ্বিধাদ্বন্দ্ব বা ডিবেট বর্তমান দিনে রয়েছে। তাই যেমন মানে বেসিক্যালি যে সমস্ত প্রসিডিওর গুলো করা হয়, সেটা হচ্ছে যে ইন্টারনেট শাটডাউন। হঠাৎ করে কোনো একটি ঘটনা কোথাও ঘটলো, সেই সময়তে সেই এরিয়াতে ইন্টারনেট শাটডাউন করে। আমরা জম্মু কাশ্মীরের ঘটনা দেখেছি, যদি আমি ঠিকঠাক মনে করতে পারি আগস্ট 2020 এর ঘটনা, হঠাৎ করে ইন্টারনেটকে সেখানে তো বন্ধ করে দেওয়া হলো। এবং হয়তো রিলিজিয়াস কাওয়াজ হতে পারে বা এই সমস্ত বিষয়গুলো হতে পারে, সে সমস্ত দেখিয়ে। তাহলে সেক্ষেত্রে কি জম্মু কাশ্মীরের মানুষদের কি ওই আর্টিকেল 19 তাদের ক্ষেত্রে কোনোভাবে লঙ্ঘিত হলো? এই বিষয়ে কিন্তু একটি বিতর্ক কন্টিনিউয়াসলি থেকে যায়। আর একটি বিষয় গুরুত্বপূর্ণ সেকশন, রাষ্ট্রদ্রোহিতা, যেটা সেকশন 124A অফ আইপিসি তে বলা হচ্ছে। এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগেতে যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু বিষয় আছে, তখন সেটাকে তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে বা তার এগেইনস্টে পানিশমেন্টের ব্যবস্থা। সিদ্ধার্থ একটু আপনাকে ইন্টারাপ্ট করলাম, যদি একটু আরেকটু মানে সাম আপ করেন আর কি, মানে আমাদের তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি আর 5 মিনিট নিচ্ছি, 5 মিনিটের মধ্যে আমি কমপ্লিট করে দিচ্ছি। ওকে থ্যাংক ইউ। সো এবার এই মানে রাষ্ট্রদ্রোহিতা, এখন মানে আপনি কোন বিষয়টাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দেখবেন,
কোন বিষয়টিকে দেখবেন না, সেইগুলো নিয়ে কোনো ক্লিয়ার স্ট্রাকচার বা কিন্তু সেই সংবিধানে লিখে যাওয়া সম্ভব হয়। তাহলে বর্তমান দিনে আমার এখন যারা রুলিং ক্লাস রয়েছে, রুলিং পার্টি রয়েছে, এখন তারা তাদের বিরুদ্ধে কথা বলাটাকেও কি রাষ্ট্রদ্রোহিতা হিসেবে ধরে নেবে? সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন থেকে যায়। আর্টিকেল 22 এর কথা বলবো, প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস। এবং এই আর্টিকেল 22 কিন্তু বর্তমান দিনে অনেক ক্ষেত্রে কিন্তু লঙ্ঘিত হচ্ছে। যেমন একটা সিম্পল বলি আর কি, যে আপনাকে হয়তো আপনি ভীষণভাবে কথা বলছেন রুলিং পার্টির এগেইনস্টে, তাহলে সেক্ষেত্রে আপনাকে হয়তো দেখা গেল শুক্রবার দিনকে অ্যারেস্ট করা হচ্ছে। এবার আপনার শনি রোববার কোর্ট খোলা নেই, আপনি সেক্ষেত্রে আপনি কি ধরনের, মানে তখন আপনাকে তখন ওই থাকতেই হবে। ফলে আর্টিকেল 22-তে যে নিয়মগুলো পালন করা রয়েছে সেগুলো পালিতও হলো, কিন্তু মূলত আপনার আর্টিকেল 22-র বিষয় যে অধিকারটা আপনাকে দেওয়া হচ্ছে সেটা কোথাও না কোথাও কিন্তু লঙ্ঘিত হয়ে যাচ্ছে। একটি প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে কোর্টস অ্যান্ড রুল অফ ল। বেশি এটা নিয়ে ডিসকাশনে যাব না। বিপ্লব বাবু তার একটি প্রেজেন্টেশনেতে একটি কথা উল্লেখ করেছেন চ্যালেঞ্জের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কোর্ট মানে অর্থাৎ জুডিশিয়ারি সিস্টেমকে আমরা পৃথক, সবাইকে একটা অটোনমাস বডি হিসেবে আমরা দেখছি, এবং প্রত্যেকে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ প্রত্যেকে একে অপর থেকে আলাদা রেখেছি। তাহলে এই বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগকে যখন আলাদা রেখেছি, তাহলে সেক্ষেত্রে কোথাও কি বিচার বিভাগ যে সংবিধানের একটি রক্ষা কবচ হিসাবে ইউজ হচ্ছে, কোথাও না কোথাও কি তার মানে স্বতন্ত্রতা কোথাও না কোথাও কি, মানে স্বতন্ত্রতা বলার থেকে বলা হচ্ছে যে কোথাও না কোথাও তার একটা কি সেফগার্ডের ব্যাপারটা কোথাও না কোথাও লঙ্ঘিত হচ্ছে। উদাহরণস্বরূপ আমি জাস্ট একটা বলছি, সেটা হচ্ছে যে মানে সুপ্রিম কোর্টের যে জাজ নির্বাচিত হন, আর সেটা বেসিক্যালি প্রেসিডেন্ট দ্বারা হন, কিন্তু সেটা বেসিক্যালি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সিজিআই তার মাধ্যম দিয়ে কিন্তু নির্বাচন করা হয়ে থাকে আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী, 124 নিয়ম অনুযায়ী। তো এবার এই যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি যে নির্বাচিত হচ্ছেন, তার নির্বাচনের পদ্ধতিটা কি হবে সেই বিষয়ে কিন্তু আর্টিকেল 124-এতে কিন্তু কিছু বলার। এই যে বিষয়টা, সেই বিষয়টাকে কিছুটা পরিমাণে ফুলফিল করা হয়েছে। একটু ভালো করে শুনবেন যে কিছুটা পরিমাণে ফুলফিল করা হয়েছে, যে যিনি সিনিয়র মোস্ট হবেন তাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে ভাবা হবে। কিন্তু in the year 1957 that the seniority convention came into contention when law commission headed by MC সেতালবা যখন ল কমিশনকে হেড করছিলেন, সেই সময়তে তিনি একটি কথা বলেছিলেন যে সিনিয়রিটি বেসিস কিন্তু কখনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিন্তু কখনো একটি ক্রাইটেরিয়া হতে পারে। সেক্ষেত্রে কিন্তু মেরিটটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। তো এই ধরনের বিষয়গুলো যে কোথাও না কোথাও একটা হয়তো মানে অটোনমাস বডি হিসাবে একটি বিচ্ছিন্ন একটি সংস্থা হিসেবে নিজের মতন করে শাসন বিচার বিভাগকে প্রতিস্থাপিত করা, এক্সিকিউটিভ থেকে একদম পুরোপুরি সরিয়ে, সেক্ষেত্রে কোথাও না কোথাও একটি প্রশ্ন চিহ্ন থেকে যায়। ভীষণভাবে তাড়াতাড়ি টানছি, তাই কোথাও না কোথাও হয়তো আমার মিস হয়ে যেতে পারে, এর জন্য একটু ক্ষমা করবেন। লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে constitutional challenges faced by religious minority in India. Article 29, Article 30, 350A, 350B of the Constitution word minority টাকে ইউজ করেছে, ওয়ার্ড মাইনরিটি শব্দটাকে ইউজ করেছে, কিন্তু ভেরি আনফরচুনেটলি এটা কিন্তু মাইনরিটি বিষয়টিকে কিন্তু কমপ্লিটলি ডিফাইন করে। আর সেই জায়গা থেকে কনফিউশন অনেক সৃষ্টি হয়, অনেক এক্ষেত্রে মানে কেসের এক্সাম্পল দেওয়া যেতে পারে। এই মুহূর্তে টাইম কম বলে দিচ্ছি না, জাস্ট আমি দিকগুলোকে দেখাবার চেষ্টা করছি। এই সমস্ত বিষয়গুলোই মূলত ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে বর্তমান দিনেতে অনেক কিছু বিষয় উঠে এসেছে। আমি 2019-এর এক্সাম্পলও দিলাম, যে কোথাও না কোথাও বারবার করে সংবিধানকে চ্যালেঞ্জ করছে। শুধুমাত্র এই সমস্ত বিষয় নয়,
ফান্ডামেন্টাল রাইটস ডাইরেক্টিভ প্রিন্সিপালের বিষয়তে যে ব্যালেন্সটা, কাকে ওপরেতে জায়গা দেওয়া হবে, ফান্ডামেন্টাল রাইটস ওপরে থাকবে না ডাইরেক্টিভ প্রিন্সিপালস ওপরে থাকবে, সেই নিয়ে যথেষ্ট বিতর্ক চলছে। আমি জাস্ট বিপ্লব বাবুকেও একটা অবজারভেশন জানিয়েছিলাম, সেটা হচ্ছে রিলেশন বিটুইন সেন্ট্রাল এন্ড স্টেটস। সেখানেও সংবিধানের একটি চ্যালেঞ্জ উঠে আসে। আমরা আর্টিকেল 1 যদি দেখি তাহলে সেখানে আমাদের লেখা আছে ইউনিয়ন অফ স্টেটস, whereas আমেরিকার যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা পুরোপুরি ডিফারেন্ট। তাহলে আমি সংবিধানেতে যুক্তরাষ্ট্রীয় কথাটাকে রাখবার চেষ্টা করছি, আবার ইউনিয়ন অফ স্টেটস তো কথাটা আছে, সেক্ষেত্রে পুরোপুরি কেন্দ্রের মতন করে চলা। বর্তমান দিনে পশ্চিমবঙ্গ একটা বড় উদাহরণ, বারবার বিতর্কের সম্মুখীন হচ্ছে এবং কোথাও না কোথাও বর্তমান রাজ্য সরকারের মততে কেন্দ্র সরকার দ্বারা সমস্ত ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, এই সমস্ত বিষয় বাবা ক্ষিতীশ বাবু তার কথাতে বলছিলেন যে আমাদের যে রাষ্ট্রকীর্তক নিয়োগ হচ্ছেন সেক্ষেত্রেও কোথাও না কোথাও একটি সেন্ট্রালের নিয়ন্ত্রণের চেষ্টা। সরি, আমি এই বিষয়গুলো বা সঞ্জিত দা বলেছে, আমি একটু ভুল হচ্ছে, আমি বারবার সঞ্জিত দার নামটা ভুলে যাচ্ছ, সঞ্জিত পাল, ডক্টর সঞ্জিত পাল বিষয়টা সঞ্জিত বাবু বলেছেন আর কি। তো এই সমস্ত বিষয়গুলো কোথাও না কোথাও কিন্তু মানে কনস্টিটিউশনের এগেনস্টে একটা চ্যালেঞ্জ হিসেবে আনছে। তাই আমাদেরকে আবার বর্তমান দিনে একটু ভাবা উচিত সংবিধানকে নিয়ে, সংবিধানের বিভিন্ন দিকগুলোকে নিয়ে। আমরা অনেক ধরনের সংশোধন করেছি, শুধু সংশোধনের মাধ্যম দিয়ে সম্ভব কিনা। কোনো একটি ছেলে 370 নিয়ে একটি কোয়েশ্চেন করেছিল চ্যাট বক্সেতে, তো 370 কতটা ভালো কতটা খারাপ তার উপরে এক্সপ্লেনেশন, প্রচুর ডিবেট চলছে, ফিউচার প্রমাণ করবে ভালো কি খারাপ। কিন্তু একটি বিষয় যেটা বিতর্কের মধ্যে উঠে এসছে সেটা হচ্ছে 370, আমি রিমুভালের কথা বলছি, যে ক্ষেত্র থেকে রিমুভালের কথা বলছি সেই এরিয়ার মানুষজনের সাথে কতটা কথা বলা হচ্ছে, সেই এরিয়ার মানুষজন কতটা ইনভলভ হয়েছে এই ডিসিশনের ক্ষেত্রে, সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যায়। তাই সংবিধানে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই চ্যালেঞ্জ হিসাবে উঠে আসে। আর মোটামুটি ভাবে আমার এটাই আর কি, রেফারেন্সের বিষয়টা আমি এই সমস্ত এই সমস্ত রেফারেন্স গুলোকে ইউজ করেছি আমার পেপারটিকে তৈরি করবার জন্য বা প্রেজেন্টেশনটি দেওয়ার জন্য। দ্যাটস ইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ সিদ্ধার্থ। আমরা প্রশ্ন উত্তরের সেশনটা এখন নিচ্ছি না, আমরা আমাদের যে বক্তা আছেন তার কাছে চলে যাব। তার বক্তব্য উপস্থাপিত হওয়ার পর আমরা একসঙ্গে প্রশ্ন উত্তরগুলো নেব। আমি আমাদের তৃতীয় এবং শেষ বক্তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সঞ্জিত পাল মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। সঞ্জিত দা। প্রদীপ বাবু কি আছেন আমাদের গ্রুপে? হ্যাঁ আছেন। ডক্টর চট্টোপাধ্যায় প্রদীপ বাবু, উনি প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, এবং দুটি ক্ষেত্রেই অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট লেভেল দুটি ক্ষেত্রেই উনি কিন্তু গোল্ড মেডেলিস্ট। এবং তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আছেন 2011 সাল থেকে। তার আগে উনি প্রায় 1 বছরের বেশি সময় উনি আশুতোষ কলেজে অধ্যাপনা করেছেন, এবং তিনি 2021 সালে উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি পেয়েছেন। উনি যুক্ত আছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ সিমলা, ওর সঙ্গে যুক্ত ছিলেন 2014 এবং 16 সাল, এই প্রায় 3 বছরের মতো সময়কালে। এবং উনি এক্সিকিউটিভ মেম্বার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের তিনি এক্সিকিউটিভ মেম্বার। 2013 বিভিন্ন আর্টিকেল লিখেছেন বিভিন্ন রিপোর্টেড জার্নালে, এবং 25টার মতো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন সেমিনারে উনি বক্তৃতা দিয়েছেন। যাক, ওনাকে আমি ধন্যবাদ জানাবো, ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। আমি সরাসরি ওনার বক্তব্যে ফিরে যাব, আমরা একটু দেরি করে ফেলেছি বিভিন্ন কারণে। যাক, সরাসরি ওনার কাছে ফিরে যাচ্ছি ওনার বক্তব্যের জন্য। ধন্যবাদ ডক্টর সঞ্জিত পাল, এবং ধন্যবাদ নিউ ব্যারাকপুর কলেজের সমস্ত কর্তৃপক্ষকে এই সময় উপযোগী ওয়েবিনারটা করার জন্য এবং আমাকে সেখানে আমন্ত্রণ জানানোর জন্য, আমার কথা বলার জন্য। আমি একটু সামনের দিকে তাকিয়ে কথা বলি, সবাই পেছনের দিকে তাকিয়ে কথা বললেন।
আমি 2024 সালের জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট দিয়ে আমার আলোচনা শুরু করছি এবং আমার প্রথম বক্তব্য সেটা হচ্ছে যে 2024 সালের জাতীয় নির্বাচন আমাদের দেশে আসলে আমাদের যে বর্তমান সংবিধান আছে সেই সংবিধানটা থাকবে না সংবিধানটা অন্যরকম হয়ে যাবে এর ওপরে একটা রেফারেন্ডাম বা একটা গণভোট বলে আমি মনে করি। ফলে এই জায়গা থেকে আমি শুরু করছি যে আগামী 2024 সালের নির্বাচন আসলে ভারতের যে বর্তমান সংবিধান সেই সংবিধানটাই থাকবে নাকি অন্যরকম ভাবে সংবিধানটা আবার রচনা হবে, নির্মাণ হবে, তার উপরেই যেন একটা গণভোট হতে চলেছে। কেন বললাম? তার কারণ বর্তমান সময়ে আপনারা খবরের কাগজ থেকে শুরু করে সংবাদ মাধ্যম, টিভি চ্যানেল যাই দেখবেন সেখানে দেখা হচ্ছে যে বলা হচ্ছে যে বর্তমান যে শাসক ভারতবর্ষে রয়েছে অর্থাৎ ভারতীয় জনতা দলের যে সরকার, সেই সরকার বিভিন্নভাবে সংবিধানের যে মূল নির্যাস রয়েছে তার সাথে যথেষ্ট তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না এবং সেটাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। খুব সাম্প্রতিক উদাহরণ হিসাবে দেখা যায় যে 2019 এবং 20 সালে যে সময় আমাদের এই কোভিড সময় ছিল বা তার আগে লোকসভা এবং রাজ্যসভার যে অধিবেশনগুলো হয়েছে সেখানে প্রায় 25% কাজ হয়েছে, প্রায় হয়ইনি। এবং যে বিলগুলো পাস হয়েছে সেগুলো হয়তো 5 থেকে 10 মিনিটের বেশি সময় গেছে সেই বিল নিয়ে আলোচনার জন্য। আলোচনা ছাড়াই অনেক গুরুত্বপূর্ণ বিল পাস হয়ে যাচ্ছে লোকসভা এবং রাজ্যসভায়। এবং সংবিধানের যে মূল নির্যাসগুলো অর্থাৎ সহিষ্ণুতা বা টলারেন্স, ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম এবং যেটা বারে বারে উঠে এলো অর্থাৎ সাম্য বা ইকুয়ালিটি, এই জায়গাটা কিন্তু কোথাও যেন ভেঙে পড়ছে বলে একটা আশঙ্কা করা হচ্ছে। একটু ফিরে যাচ্ছি 2018 সালের কথায়। 2018 সালে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি ভিশন স্টেটমেন্ট বার করলেন। ভিশন স্টেটমেন্টে কি লিখলেন না, ইন্ডিয়া এট 75, 2022-এ এই যে 21-22 এই সময় যে 75th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হবে সেই সময় ভারতবর্ষ কিরকম হবে, বা আরো 25 বছর পরে যখন 100তম বর্ষে আসবে 2047 সেই সময় ভারতবর্ষ কিরকম হবে তার একটা ভিশন স্টেটমেন্ট প্রধানমন্ত্রী মোদী 2018-এ দিলেন। এবং সেখানে তিনি 3টি কথা বলেছেন। একটি হচ্ছে যে তিনি মনে করছেন যে ভারতবর্ষে এই যে সামাজিক উন্নয়নের কথা বা সোশ্যাল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে সেটাকে উনি সোশ্যাল মুভমেন্টের মতো করে দেখার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী নিজে বলছেন বা লিখিত ভাষণ বা লিখিত প্রেস স্টেটমেন্টে, ভিশন স্টেটমেন্টে বলছেন যে সামাজিক উন্নয়নটা সামাজিক আন্দোলনের স্তরে নিয়ে যেতে হবে। দ্বিতীয় কথা উনি বলছেন যে সামাজিক উন্নয়নের যে প্রকল্পগুলো তার যে বন্টন সেগুলো ন্যায়যুক্ত হবে, অর্থাৎ জাস্ট অ্যান্ড ফেয়ার, জাস্টিস থাকবে সেখানে। এবং তৃতীয় উনি আরো গুরুত্বপূর্ণ কথা বলছেন যে ধনী ও গরিবদের মধ্যে যে বিভেদ সেটা কিন্তু মুছে দেওয়ার চেষ্টা করা হবে। এখন তারপরেই যে পরীক্ষার সম্মুখীন সারা দেশ হলো সেটা হচ্ছে কোভিড অতিমারি। এবং সেখানে আমরা দেখতেই পেলাম যে এই 3টে জিনিসই একেবারেই অর্জন করা যায়নি, বরঞ্চ সামাজিক উন্নয়নটা হয়নি বলেই শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো ক্ষেত্র একেবারে প্রায় ভেঙে পড়েছে এই 2 বছরে, এটা দেখা গেল। এবং এই যে বিগত প্রায় 2 দশকের যে আমাদের অভিজ্ঞতা বাজার অর্থনীতির এবং প্রাইভেটাইজেশন অফ হেলথ অ্যান্ড এডুকেশন, সেটা যে খুব একটা ফলপ্রসূ হয়নি সেটা আমরা বুঝলাম। আমি আরেক দিক থেকে একটুখানি দেখি যে এটা যেহেতু আবার এখানে সুভাষচন্দ্র বসুর কথা বলা হয়েছে, তাকেও স্মরণ করে আপনারা এই ওয়েবিনারটা বলছেন। এখন সুভাষচন্দ্র বসুর যে জন্মদিবস সেটাকে আবার এই প্রধানমন্ত্রীর সময়কালে বলা হচ্ছে পরাক্রম দিবস, কারেজ, তার জন্ম তো তিনি যেন পরাক্রমের তো এই সব কিছুর মাধ্যমে একটা জিনিস খুব পরিষ্কার যে ভারতবর্ষের যে স্বাধীনতা পরবর্তী অতীত আমি আজকের থেকে 75 বছর প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। সংবিধানের যে মূল নির্যাস সেটা হচ্ছে গণতন্ত্র, সেটা হচ্ছে ন্যায় বা ন্যায়পরায়ণতা, জাস্টিস
এবং সাম্য বা ইকুয়ালিটি। তবে তার থেকেও একটা বড় ব্যাপার হচ্ছে ইকুয়ালিটি, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে পিস বা শান্তির একটা বাতাবরণ আমাদের এখানে তৈরি হওয়ার কথা বলা হচ্ছে। এই শান্তির বাতাবরণটা কিন্তু দুভাবে আসতে পারে। একটা, যে দেশের মধ্যে অভ্যন্তরে শান্তি আর বিশ্ব শান্তি, এই দুটো কথাই সংবিধানে খুব পরিষ্কারভাবে লেখা আছে এবং সেটা সরকারের দায়িত্ব। তো এইবারে সুভাষচন্দ্র বোস এবং 2024 এই জায়গা থেকে এবারে একটু ফিরে যাচ্ছি, যে এতক্ষণ যে কথাবার্তাগুলো বলা হলো। দেখুন, প্রথমেই আমাদের সংবিধানে যেহেতু প্রবলেমস এন্ড প্রসপেক্টস, এইটা আপনাদের ওয়েবিনারের শিরোনাম, আমি বলবো যে আমাদের কনস্টিটিউশন মেকিংটাই অনেক বেশি প্রবলেমেটিক, অনেক অসুবিধার সম্মুখীন হয়েছে কনস্টিটিউশন গঠনের সময়, নির্মাণের সময়। হ্যাঁ, খুব ভালোভাবে সংবিধান রচনা হয়েছে, সেখানে জাতীয় কংগ্রেসের তখন যে প্রাধান্য ছিল, সেই দলের বাইরে অন্যান্য দলের অনেককে সেই ড্রাফটিং কমিটিতে আনা হয় এবং বি.আর. আম্বেদকর তার চেয়ারম্যান ছিলেন। কিন্তু সেই সময় একটা যেন তাদের মধ্যে এই ধারণাটা ছিল যে কংগ্রেসের আধিপত্যই আগামী দিনে থাকতে চলেছে, বা একটা দলের আধিপত্যই আগামী দিনে থাকতে চলেছে। ফলে যে অনেক ধারাগুলি তারা রচনা করেছিলেন বা নির্মাণ করেছিলেন, 1990 দশক থেকে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। ফলে আপনারা দেখবেন যে যেগুলো ধরুন স্টেট কাউন্সিল বা এই বিষয়গুলো আছে, কিংবা আজকে সে প্রায় নীরব দর্শক, সে কিন্তু খুব একটা ভালোভাবে কাজ করছে না। তার ফলে যেটা দেখা যাচ্ছে যে ভারতের সংবিধানের যে মূল ভিত্তি, সেই ভিত্তিতে নির্মাণ সময়কালেই একটা অসুবিধা ছিল, যে সেখানে মানে আমরা তো বলি যে ভারতীয় সংবিধানটা একটা ভিশনারি ডকুমেন্ট, মানে খুব দূরদর্শী একটি প্রস্তাবনা, ঠিক। এবং গ্র্যানভিল অস্টিন তার যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কর্নারস্টোন অফ আ নেশন, এই বইতে বলেছেন যে ভারতীয় সংবিধান হচ্ছে একটি লিভিং ডকুমেন্ট। এই জন্য উনি বলেছেন যে ভারতীয় সংবিধানকে ইট ইজ ফ্লেক্সিবল, সময় উপযোগী করে তোলার জন্য সংশোধন করা যায়, এবং এই সংশোধনগুলো বিভিন্নভাবে হতে পারে, এবং আমরা দেখেছি প্রায় 104টি সংশোধনী হয়ে গেছে ইতিমধ্যেই। তো সেই জন্য উনি এটাকে লিভিং ডকুমেন্ট বলেছেন। কিন্তু ভারতীয় সংবিধানের নির্মাতারা, তারা দূরদর্শী হওয়া সত্ত্বেও এই রাজনৈতিক যে পালাবদল, এবং রাজনৈতিক পালাবদল কখনো রাজ্য স্তরে হবে, কখনো জাতীয় স্তরে হবে, সেই পালাবদল সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহল ছিলেন না বলে ওনারা এই ইন্টারস্টেট কাউন্সিল গুলোকে লিখেছিলেন যে এগুলো থাকা দরকার, কিন্তু এগুলোই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বা এগুলোই গুরুত্বপূর্ণ সূচক, এমনটা কিন্তু ওনারা বলেননি বা লেখেননি। সেই জন্য সংশোধনের প্রয়োজন হয়েছে, এবং সংশোধন হওয়ার পরেও বর্তমান যে শাসক, তার যে লিমিটেশন, আপনি ফান্ডামেন্টাল রাইটস দিয়েছেন, ফান্ডামেন্টাল ডিউটিস দিয়েছেন, তার মানে নাগরিক অধিকার দিয়েছেন, সেই অধিকারগুলোকে রেস্ট্রিক্ট করার জন্য নাগরিক কর্তব্য দিয়েছেন, কিন্তু শাসকের অধিকার আর শাসকের কর্তব্য, এইটা কিন্তু খুব সুনির্দিষ্টভাবে কোথাও লেখা নেই। ফলে শাসক সে যতটা ইচ্ছে সে নিজের ক্ষমতাটাকে বিস্তৃত করতে পারে, যেটা আমরা বর্তমান সময়ে দেখছি। এখন বর্তমান সময় প্রথমেই খুব সুন্দরভাবে বললেন আলোচনার যিনি শুরু করলেন শ্রমিক বাবু, যে যার হাতে পড়বে সেই তার হাতের ওপরেই নির্ভর করছে। অর্থনীতিতে আমরা ইনভিজিবল হ্যান্ডের অ্যাডাম স্মিথের কথাটা আমার মনে পড়ে যাচ্ছে, যে একটা অদৃশ্য হাত যে হাতের ওপরে পড়বে, সেই হাতের কারিগরি বা শিল্পের ওপরে নির্ভর করছে সংবিধানটা কেমন হবে, ইনভিজিবল হ্যান্ড। আবার কিন্তু অন্যভাবে বলা যায় যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, মানে হাতটা আমার ভালো আছে কিন্তু ক্ষমতা বা
প্রভূত ক্ষমতা পেলেই আমার হাতটা অন্যরকম কালো হাত হয়ে যেতে পারে। ফলে আমি কোন হাতটা ধরবো আর কোন হাতটা ছাড়বো, এইটা আমাদের আজকে নাগরিক হিসাবে একটা বড় প্রশ্ন। কারণ আমরা যে বিরোধীদের মানে আস্থা করে তাদেরকে সরকারে পাঠাবো, ক্ষমতা দিয়ে পাঠাবো, তারা কিন্তু ক্ষমতার অলিন্দে গিয়ে একই রকম ভাবে তারা কাজকর্ম করবে। তো ফলে সংবিধানে কি লেখা রয়েছে, সেই লেখাগুলো আজকে একটা রিভিজিট করার সময় এসেছে। অর্থাৎ লেখাগুলো কি যথেষ্ট আজকের দিনে সময় উপযোগী? আজকের দিনে কি অন্য আরো কিছু আর্টিকেল বা ক্লজ সেগুলো যোগ করা দরকার? এবং সেগুলো যোগ করতে গেলে কি শুধুমাত্র সরকার মনোনীত কোনো কমিটির দ্বারাই সেটা সম্ভব, নাকি একটা সেকেন্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এখন তৈরি করা দরকার? এইটাই হচ্ছে আমার মনে হয় যে আজকের ওয়েবিনারের প্রাসঙ্গিকতা এটাই হবে, বা আগামী দিনে অন্যান্য জায়গা থেকেও যদি এই বার্তাটা উঠে আসে যে টুডে ইট ইজ ভেরি এসেনশিয়াল টু কনস্টিটিউট আ নিউ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে নতুন ভাবে সংবিধান নির্মাণ বা সংবিধানের বিভিন্ন ক্লজ এবং আর্টিকেল নিয়ে শাসক যা ইচ্ছা করবে সেটা না করে সাধারণ জনগণের থেকে বা এই সুশীল সমাজ বা পৌর সমাজ থেকে একটা নতুন, মানে যেমন তখনকার দিনে ড্রাফটিং কমিটি হয়েছিল, যে কংগ্রেস তখন আধিপত্য ছিল কিন্তু কংগ্রেসের বাইরেও সবার অভিমত নেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়। আমার মনে হয় আজকের দিনে এরকম একটা কমিটি গঠন করা অত্যন্ত জরুরি, এবং নতুন ভাবে আজকের সময় উপযোগী করে কনস্টিটিউশনে কিছু বিধিনিষেধ, বিশেষ করে শাসকের ক্ষমতার ওপর যে প্রতিবন্ধকতা, সেটা আমরা বিচার বিভাগের উপরে ছেড়ে দিয়েছিল, কিন্তু বিচার বিভাগও আজকে হচ্ছে গিয়ে দিশেহারা। সেই বিচার বিভাগের যারা জাজ, তারা হচ্ছে গিয়ে রাস্তায় নেমে পড়ছে, আন্দোলন করছে, যে বিচার বিভাগও আজকে বিচার বিভাগের রাজনৈতিকরণ হয়ে উঠেছে। ফলে আজকে ডিমান্ড হচ্ছে টুইন ডিমান্ড। নাম্বার ওয়ান ডিমান্ড টু ক্রিয়েট আ নিউ Constituent Assembly to revisit and redraft the Constitution of India. Number two, to see 2024 election as a plebiscite on Indian Constitution. এই দুটো দাবি নিয়ে আগামী দিনে আলোচনা আরো বেশি করে হোক। তবে শেষ করার আগে আমি কথা বলবো যে দেখুন, আজকের যে ওয়েবিনার সেটা কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের যে প্রসপেক্ট, সেই প্রসপেক্টটাকে দেখিয়ে দিচ্ছে। প্রবলেম যদি থাকে, প্রসপেক্টটা কি? আমরা শুরু করেছিলাম বাংলাতে, আমরা রেখেছি জাতীয় ওয়েবিনার, ন্যাশনাল ওয়েবিনার শীর্ষক দিয়ে বাংলায় শুরু করেছি। ত্রিপুরা থেকে বিপ্লব দা ছিলেন, আমি ভেবেছিলাম উনি বাংলাতেই বলবেন, উনি খুব ভালো বাংলা বলেন, উনি ইংরেজিতে বললেন, কারণ ন্যাশনাল ওয়েবিনারের সঙ্গে সঙ্গতি রাখতে গেলে একটু ইংলিশে বলতে হয়। সিদ্ধার্থ ভাই ও আবার ইংলিশ বাংলা দুটো মিলিয়ে বলছে, মানে কোন দিকে যাবে বুঝতে পারছে না। আমি বাংলাতে বলছি কিন্তু কিছু শব্দ আমাকে ইংলিশে বলতেই হলো। তো ফলে আপনারা এইটা দেখছেন, দিস ইজ দ্য প্রসপেক্ট, যে আমরা নিজেদের মতো করে কিন্তু যদি একটা ওয়েবিনার পরিচালনা করতে পারি, আমরা নিজেদের মতো করে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল এই নাম থাকলেও আমরা নিজেদের মতো করে কিন্তু একটা সুন্দরভাবে, কিন্তু দেখবেন যে এই যে ওয়েবিনারটা হলো, এখানে কিন্তু কোনো গোলমাল সৃষ্টি হয়নি। আমরা সবাই বোঝানোর চেষ্টা করেছি এবং অনেকেই বুঝেছেন, কারণ প্রশ্ন এসেছে। ফলে এইটাই হচ্ছে গিয়ে দিস ইজ দ্য ওপেন অ্যাটিটিউড। এই মুক্ত মন নিয়েই কিন্তু আগামী দিনে আমাদের চলতে হবে। শাসকের ক্ষমতার বিধিনিষেধ, শাসকের ক্ষমতার একটা রেখা, সীমারেখা কিন্তু আমাদের অত্যন্ত জরুরি সংবিধানে লিপিবদ্ধ করা, এবং সেই জন্য সেকেন্ড ড্রাফটিং কমিটি মাস্ট বি ইনস্টিটিউটেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এবং এখানেই আজাদি কা অমৃত মহোৎসবের একটা বড় ভূমিকা থাকবে। এবং আজাদি কা অমৃত মহোৎসবে সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড করছে অনেক ধরনের আলোচনা চক্র সংগঠন করার, কিন্তু সেই আলোচনা চক্রগুলো যেন শাসকের ক্ষমতা নিয়ন্ত্রণ করার দিকেই নজর দেয়, শাসকের ক্ষমতার সাথে সংযুক্ত হওয়ার সাথে যেন
সংযুক্ত মানে সে না হতে চায়। এটাই আমি বলতে চাইবো, এটাই আগামী দিনের বার্তা হওয়া দরকার। আমি যেহেতু প্রাথমিক স্তরে সবাই সংবিধানের বিভিন্ন ধারা এগুলো নিয়ে বলেছে, আমি একটু রাস্তার থেকে মানে রাস্তায় আছি, যে কোনো একটা কাজে বেরিয়েছি, কিন্তু তা সত্ত্বেও মানে একজন রাস্তায় থাকলে সাধারণ মানুষ যেভাবে সংবিধানকে দেখতে চায় বা হয়তো দেখবে আগামী দিনে, আমি সেভাবে বলার চেষ্টা করলাম। মার্জনা করবেন যেহেতু আমি মানে একটা নির্দিষ্ট কক্ষে থেকে আপনাদের এই সেমিনারে অংশগ্রহণ করতে পারিনি, তবে খুবই ভালো লাগছে আমি কিছু কথা বলতে পেরেছি বলে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, অত্যন্ত প্রাণবন্ত এবং প্রাঞ্জল উপস্থাপনা। সত্যিই বোধহয় আমাদের একদিকে প্রতিক্রিয়াশীলতা, আরেকদিকে প্রগতিশীলতা, এই দুটোর মধ্যে কোথাও একটা সমন্বয় সাধনের চেষ্টার মধ্যে দিয়েই আমরা ভারত মানে বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষের যে সাংবিধানিক আমাদের বিবর্তন, সেই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি সঞ্জিত দাকে ডেকে নেব, আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সঞ্জিত পাল মহাশয়। উনি যদি আমাদের আগের বক্তা ডক্টর সিদ্ধার্থ চ্যাটার্জি এবং আমাদের শেষ বক্তা প্রদীপ বাবুর যে প্রশ্ন উত্তর যদি কারোর কিছু থাকে তাহলে সেটা নিয়ে নিতে। তবে আমরা একটু অনুরোধ করব পার্টিসিপেন্টদের, যদি তারা প্রশ্নের সংখ্যা একটু সীমিত রাখেন। আমরা উই আর অলরেডি রানিং লেট। সঞ্জিত দা। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতেই পারেন, আমি সরাসরি পৌঁছে যাব ওনার কাছে। সঞ্জিত দা, চ্যাট বক্সে প্রশ্ন আসছে। চ্যাট বক্সটা তো আমি ফোন থেকে পড়তে। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি তাহলে। তুমি তাহলে এটা একটু স্যারকে বলো যে সুরঞ্জন মণ্ডল তিনি বলছেন, স্যার, ক্যান বি কনসিডার সেসেশনিস্ট মুভমেন্ট or alteration of state's name and boundary as constitutional challenge? এটা সম্ভবত প্রদীপ বাবুকেই প্রশ্নটা করা হয়েছে। সিদ্ধার্থ বলতে পারে, কারণ ও চ্যালেঞ্জেস নিয়ে বলছিল। আমি ওকে আগে বলতে সুযোগ দেওয়ার অনুরোধ করব, তারপরে আমি বলবো। আচ্ছা, সিদ্ধার্থ, আপনি যদি কিছু বলেন। সিদ্ধার্থ শুনতে পাচ্ছেন? হ্যাঁ। এবার মানে মেইন যেটা আমি ফার্স্টেই বললাম আর কি, যে এটা নিয়ে একটা তো অবশ্যই বিতর্ক থাকছে আর কি। এবং মানে ফেডারেল সিস্টেম আমরা বলছি, কিন্তু বলতে পারি না আর কি, কোয়াসি ফেডারেল বলি সেক্ষেত্রে। এবার সেক্ষেত্রে কিন্তু আমরা যখন ইউনিয়ন অফ স্টেটস কথাটা ইউজ করছি আর্টিকেল 1 অনুযায়ী আর কি, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রের হাতেতে আমরা অনেকটা বড় ক্ষমতা তুলে দিচ্ছি। আর কেন্দ্রের হাতেতে যখন অনেক বড় ক্ষমতা তুলে দিচ্ছি, সেক্ষেত্রে স্টেট গুলো আপনা আপনি নগণ্য পর্যবসিত হয়ে যায়। সেই অর্থে দাঁড়িয়ে বাউন্ডারি কোয়েশ্চেন থেকে আরম্ভ করে তাদের মানে ইকোনমিক এবং পলিটিক্যাল সেক্টরেতে এবং টেরিটোরিয়াল যে বাউন্ডারি আছে, সেক্ষেত্রে সমস্ত কিছুই বোধহয় কেন্দ্র দ্বারা নির্ধারিত হতে পারে। এবং বিভিন্ন ভাবে বিভিন্ন সেক্টর, মানে যখন তেলেঙ্গানা সৃষ্টি হয়েছিল সেই সময় তো অনেক ডিবেট গড়ে উঠছিল আর কি। তো এই সমস্ত দিক দিয়ে বলতে গেলে আমরা ওই আর্টিকেল 1 কে যদি ধরি, সেই সেন্টেন্স বা ফ্রেজটাকে আমরা যদি নিই, তাহলে সেক্ষেত্রে তো এটা মেনে নিতেই হবে যে ইউনিয়নের বা মানে কেন্দ্রের আর কি একটা সেন্টারের একটা যথেষ্ট পাওয়ার রয়েছে স্টেটের উপরেতে। আর সেক্ষেত্রে কোথাও যেন স্টেট অনেকটা বেশি মানে ক্ষমতাহীন হয়ে ওঠে। সমালোচনাযোগ্য অবশ্যই, বিতর্কযোগ্য অবশ্যই, কিন্তু কোয়াসি ফেডারেল সিস্টেমের ক্ষেত্রে এটাই হয়তো মানে এক্সপেক্টেড আর কি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছেই আর কি। আমি সমাজবিজ্ঞানের ছাত্র নই, আমি সাহিত্যের ছাত্র। তবে ওই কিঞ্চিত গান্ধী, নেহেরু এবং আম্বেদকর ইত্যাদি পড়ার সুযোগ হয়েছে। তো আমার একটা জিনিস প্রায় মনে হয়, সেটা হচ্ছে যে ধরুন এই সংবিধানের পুরো ব্যাপারটার তো একটা আইনগত দিক আছে, এবং আমরা জানি যে কোনো একটি আইন বলবৎ হওয়া এবং সেই আইনের জন্য একটা উপযুক্ত সংস্কৃতি তৈরি হওয়া, দুটোর মধ্যে একটা বেশ বড় রকমের ব্যবধান রয়েছে। অনেক ক্ষেত্রেই সেই ব্যবধান হয়তো অসেতু সম্ভব, অর্থাৎ আনব্রিজেবল, এটাকে যদি এভাবে বাংলায় অনুবাদ করা যায় কিনা আমি জানি না। তো আমার প্রশ্ন হচ্ছে যে
এটাও কি একটা চ্যালেঞ্জ নয়? মানে আমি বলতে চাইছি যে সংবিধানের মধ্যে এরকম কোনো সম্ভাবনা কি রাখা যায় বা রাখা গেছে যেখানে কিনা আমাদের সংবিধানে যে সমস্ত মৌলিক অধিকার এবং কর্তব্যের কথা বলা হয়েছে সেইগুলো সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা, এবং সেই সচেতনতাই আমরা জানি যে সংবিধানের যথাযথ প্রয়োগের অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। তো এই বিষয়ে মানে হোয়াট ইজ ইয়োর টেক অন দিস? এটা যদি দুজনেই বলেন তাহলে খুব উপকৃত হব। প্রদীপ বাবু কি বলবেন তাহলে? আমি একটু বলছি যে প্রথম যে প্রশ্নটা ছিল যে ওই রিঅর্গানাইজেশন বা সিসেশনিস্ট মুভমেন্ট এটা চ্যালেঞ্জ কিনা, আমি বলবো যে এটা ইট ডিপেন্ডস অন দ্য অ্যাপ্রোচ অফ দ্য গভর্নমেন্ট। কারণ এটাকে আমরা প্রসপেক্ট হিসাবেও দেখতে পারি, তার কারণ দেয়ার আর সেভারাল প্রভিশনস ইন দ্য কনস্টিটিউশনে অনেকগুলো আমাদের ধারা আছে এবং শিডিউল আছে যেগুলোতে এই ধরনের অবস্থায় আমরা স্বশাসিত অঞ্চল হিসাবে এগুলোকে ঘোষণা করতে পারি কিনা, অটোনোমাস কাউন্সিল তৈরি করতে পারি কিনা, তাদের অনেকটা স্বাধিকার দিতে পারি কিনা, সেগুলো কিন্তু আমাদের এখানে লেখা আছে। ফলে সিসেশনিস্ট মুভমেন্ট হলে সেটাকে আমি কিভাবে সামলাবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেই সামলানোটা যদি ইতিবাচক হয় তবে সেটা হবে গিয়ে প্রসপেক্ট অফ দ্য কনস্টিটিউশন। সেই সামলানোটা যদি মিলিটারি দিয়ে সেই আন্দোলনকে থামিয়ে দেওয়া হয়, আন্দোলনের নির্যাসকে না বুঝে, তাহলে সেটা হবে প্রবলেমস অফ দ্য কনস্টিটিউশন বা চ্যালেঞ্জেস টু দ্য কনস্টিটিউশন। শ্রমিকবাবু যে প্রশ্নটা করলেন, এখানে আমাদের যারা আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র অনেক জায়গায় লেখালেখি পড়েছি, একটা জিনিস খুব সুন্দর এখানে বলা হয় যে সংবিধান কিভাবে বদল করা যায় বা সংবিধান কিভাবে সংশোধন করা যায়। সেখানে বলা হচ্ছে যে একটা সরকার সে যখন যথেষ্ট সংখ্যা সিট নিয়ে, আমাদের এখানে একটা অসুবিধা হচ্ছে সিট আর ভোট পার্সেন্টেজের একটা মধ্যে গলদ রয়েছে, মানে ভোট পার্সেন্টেজ আপনি 40% পেলেও আপনি সারা দেশকে 5 বছরের জন্য চালনা করতে পারেন। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে 24 ঘন্টার সময়ে যদি একটা 2 লাইনের হুইপ জারি করে শাসক দল তার সদস্যদের, তো 24 ঘন্টার সময় 2 লাইনের হুইপ যথেষ্ট 2/3 সদস্য নিয়ে একটা আইন এনে ফেলা, আইনকে বদল করা বা সংশোধন করা। তো 24 ঘন্টা সময় আর 2টো সেন্টেন্সের হুইপ, এইটাই আজকে আমাদের আইনের শেষ জায়গায় এসে দাঁড়িয়েছে, যে এইভাবেই সংবিধানগুলো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, বদল হচ্ছে, সংশোধন হচ্ছে। কিন্তু যেটা আপনি বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি, যে সর্বদা সজাগ এবং সতর্ক থাকলেই আপনার স্বাধীনতা বা আপনার যে অটোনমি সেটা বজায় থাকবে। সে কিন্তু আসলে আমাদের এই ইয়েস, কনস্টিটিউশন ইজ আ ডকুমেন্ট অফ ল, but it is practiced in a political setup and a very social hierarchical society। তার ফলে আইনের যে জায়গাটা সেটা আজকে খুব কমজোরি হয়ে পড়েছে এবং রাজনীতিটাই এখানে বেশি রয়েছে। ফলে সজাগ সচেতন নাগরিক হলে হবে না, আপনাকে সংবিধানেই ওই যেটা আমি বললাম যে আবার নতুন করে কিছু লেখার দাবি তুলতে হবে, তবেই হচ্ছে ওই শাসকের ওই 2 লাইনের হুইপ দিয়েই তুমি সব করে নিতে পারবে, আলোচনা না করে। যেটা সিদ্ধার্থ খুব সুন্দরভাবে বলছিল যে জম্মু কাশ্মীরে 2010 থেকে অনেক ইন্টারলুকুটার্স গেছিলেন কথা বলার জন্য, 3 জন সবার সঙ্গে কথা বলেছিলেন, যে কথা বলে যেগুলো পেয়েছিল সেগুলো 370 ধারা রদ করার জন্য, মানে সেই দিকে যায়নি, অন্য কথা বলেছিল সবাই। তো সেই সবার কথাটা শোনা এখানে হচ্ছে না। এখানে যেহেতু রাজনীতিটাই বড় হয়ে উঠছে, ফলে সংবিধানটা একটা আইনি একটা প্রস্তাবনা বা তার আইন গুরুত্ব থাকলেও এটা এখন সংবিধানটাই নতুনভাবে রচনা করলে তবেই বাঁচতে পারি, এছাড়া বাঁচার উপায়। থ্যাংক ইউ স্যার। আপনার কথা শুনতে শুনতে আম্বেদকর আরেকটা কথা, হ্যাঁ 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 একটু জাস্ট অ্যাড করে দিচ্ছি, প্রদীপবাবু খুব সুন্দর বলেছেন, এর থেকে দ্বিমত কিছু নেই আর কি। শুধু একটাই কথা, সেটা হচ্ছে বর্তমানের শিক্ষা ব্যবস্থা তো মানে আরো সজাগ সচেতনটা হবেই বা কি করে আর কি, যেহেতু অনলাইন সিস্টেম চলে যাচ্ছে আর কি, আর ওপেন বুক মেথডে যেহেতু লেখার ব্যবস্থা হচ্ছে আর কি, ফলে সেই অর্থে আমি কতটাই বা পড়ছি আর কতটাই বা জানছি। তাহলে
সচেতনতার জায়গাটাই থাকছে না আর কি, মানে আমি জেনেও কিছু করে উঠতে পারবো না, এটা ঠিক কথাই, কিন্তু জানবার জায়গাটাও বোধহয় কোথাও না কোথাও আস্তে আস্তে আটকে দেওয়া হচ্ছে। না, এবং প্রদীপ বাবুর কথাতে আমার একটা কথা, ওই আম্বেদকরের কথা মনে পড়ে যাচ্ছিল, যে কনস্টিটিউশন ইজ নট আ মেয়ার লয়ার্স ডকুমেন্ট, ইটস আ ভেহিকল অফ লাইফ অ্যান্ড ইটস স্পিরিট ইজ অলওয়েজ দ্য স্পিরিট অফ এজ। তো একজন আইনজীবী হয়ে এই কথাটা আম্বেদকর বলতে পেরেছিলেন, এবং সেই কারণেই তাকে আমরা উনি অনেক চাপের সৃষ্টি মুখে পড়েছিলেন, একদম একটা বুঝেছিলেন আর কি যে কি হতে চলেছে। এবং আসলে আমার তো মনে হয় আম্বেদকর একজন ভিশনারি, মানে মানে আইনবিদের থেকেও হয়তো এই ভিশনারি ছিলেন বলেই এই দূরদর্শিতাটা তার ছিল আর কি। আচ্ছা, সঞ্জিত দা বলো। হ্যাঁ, আমার একটু বলার সেটা হচ্ছে, আমি প্রদীপবাবুকে বলছি, ওই সেশনিস্ট মুভমেন্ট, সেটা অ্যাকচুয়ালি বর্ডারিং এরিয়াসে যে সমস্ত স্টেটস গুলো আছে, আমি মেনলি নর্থ ইস্টার্ন স্টেটস এর কথা বলছি, তা সেখানে তাদের যে মুভমেন্ট, সেটাকে কি করে প্রসপেক্ট করবো? তার কারণ হচ্ছে, তাদের যদি আমি অটোনমি দিলাম, কিন্তু সবটা তো অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্টের হাতে নেই, কারণ এক্সটার্নাল ফোর্সেস, পার্টিকুলারলি চায়নার কথা বলছি, তাদের তো একটা হাত আছে, বা কিছু কিছু ক্ষেত্রে পাকিস্তানের যে ইন্টেলিজেন্স, তারও হাত আছে। তা সেক্ষেত্রে ওই প্রবলেমসটাকে কি করে প্রসপেক্ট বলবো একটা। আর একটা বিষয় যেটা মনে হচ্ছে, যে আমাদের যে স্ট্রাকচার, মানে যেটাকে আমরা বলি সংসদীয় যে ব্যবস্থা, মিনিস্ট্রিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেটা কি আমেরিকার মতো করা যায়? করলে কি কিছুটা প্রবলেম সলভ হতে পারে বলে মনে হয়? মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের কথা আমি বলছি। হ্যাঁ, একটু বলছি যে ওই প্রসপেক্ট আমি যেটা বললাম, সেটা আমি প্রশ্নটায় আসলে বর্ডার স্টেটের কথা বলা ছিল না। আর বর্ডার স্টেট যদি স্পেসিফিক আমাদের অ্যাটেনশনে হয়, তাহলে আগেই যেহেতু নর্থ ইস্ট বললে, তাহলে আর্মি দিয়ে এত বছর যা করা হলো, সেটা যদি না করা হতো, তাদের ভারতে থাকতে ইচ্ছেটা বেশি হতো। তো আর্মি স্পেশাল পাওয়ারগুলোকে অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া উচিত ছিল। তো আজকে আমার দেশের রাজনৈতিক নেতৃত্ব, সে কংগ্রেস হোক বিজেপি হোক, তারা সৃষ্টি করছে এমন ব্যাপার যে আমার এখানে থাকতে ইচ্ছা করছে না। তো এখানে থাকতে ইচ্ছা করছে না বলে দ্য নেইবারিং কান্ট্রিজ বা চায়না, তারা সুযোগ পাচ্ছে ইন্টারভিন করার, সাহায্য করার, এবং সেই জন্য সেই সিসেশনিস্ট মুভমেন্টটাকে আমি চ্যালেঞ্জ হিসাবে দেখছি, যে এখানে সিসেশনিস্ট মুভমেন্ট হতে পারে, তাই আবার মানে আর্মিকে স্পেশাল পাওয়ার দাও। তো আমি বলছি যে এই দৃষ্টিভঙ্গিটাকেই আগে বদল করতে হবে, যে উই হ্যাভ টু আইডেন্টিফাই হোয়ার দ্য প্রবলেম লাইজ। প্রবলেমটা কিন্তু তোমার এই সাধারণ মানুষের চাহিদার উপরে দাঁড়িয়ে নেই। প্রবলেমটা এখন বলতে পারো যে এই চাহিদাটা ইনস্টিগেট করা হচ্ছে কিনা বাইরে থেকে, হতেই পারে, নিশ্চয়ই তুমি ভালোভাবেই জানো, বা আমরা জানি অনেক জায়গাতে এটা হয়, চায়না ইনস্টিগেট করে, টেররিস্ট ক্যাম্প তৈরি করে, সবই হয়, কিন্তু দ্যাট শুড নট impede us to look into self introspection, যে আমার ভুলটা কোথায় হয়েছে। আজকে 75th year of Indian independence এ যখন আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে আলোচনা করছি, আমাকে বারে বারে আমি যে শাসক দল বা রাজনৈতিক নেতৃত্ব, নিজেদের দিকে আঙুলটা তোলা দরকার, এবং আমাদেরও তাদের দিকে আঙুলটা তুলে দেওয়ার প্রয়োজন রয়েছে, ইনস্টিগেশন আছে। আর দ্বিতীয়, আমাদের তো প্রায় প্রেসিডেন্সিয়াল ফর্মই চলছে। এ তো একজনের নামেই ভোট হয়, একজনের নামেই সব হয়, রাজ্যেও হয়, দেশেও হয়। তো আর বাকি কি রয়েছে? আর সাংবিধানিক ভাবে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের যে কালচার, ডেমোক্রেটিক কালচার, সে কালচারটাই এখানে আসবে না। কিন্তু টকভিল অনেক আগে ডেমোক্রেসি ইন আমেরিকা লিখেছেন, তো সে 1789 বা ওই সময়। তো টকভিল তো তখনই লিখেছেন সিভিল সোসাইটি কত উন্নত হয়েছিল আমেরিকায়। আমাদের ভারতবর্ষে সিভিল সোসাইটি তো উন্নতই নেই। তো সিভিল সোসাইটি উন্নত না হলে প্রেসিডেন্সিয়াল ফর্মই হোক আর যাই হোক, ডেমোক্রেটিক কালচারটাই যদি গঠন না হয়, তাহলে মুশকিল। ডেমোক্রেটিক কালচার তো গঠন করতে দিচ্ছেই না শাসক দল, সেই জায়গাটাতেই তো অসুবিধা। সেই জায়গাটাতেই আমি বারে বারে বলছি যে গুণগত পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের জন্য যদি আমি থাকি, হবে না। বা বক্তব্য মধ্যে দিয়ে আমাদেরকেই আলোচনা করতে হবে যে নতুন করে শাসকের বিধিনিষেধটা আগে তৈরি হোক, তারপরে সব হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। সঞ্জিত দা, আমরা তো আমাদের মানে ওয়েবিনারের একেবারে শেষে এসে পৌঁছেছি। আমি আমাদের এই উদ্যোগ যারা নিয়েছেন আইকিউএসি, সেই আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর অঙ্গনা দেবকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে
এই ওয়েবিনারটি আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করতে অনুরোধ জানাচ্ছি। অঙ্গনাদি। হ্যাঁ, অঙ্গনাদি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে খুব সুন্দর আলোচনা হলো, সব শুনলাম। তো প্রথমে শেষ করার দায়িত্ব আমার উপরে। তা প্রথমেই ধন্যবাদ ডক্টর সমীক সেন, যার প্রস্তাবে এই আজকের ওয়েবিনার হলো। উনি ওনার টপিক নিয়ে ওয়েবিনার করার জন্য ধন্যবাদ জানাবো আমাদের কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সঞ্জিত পালকে,